আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 3, এপিসোড 2। রাগিনী চোখ খুলে প্রথমে বুঝতে পারে না ও এখন কোথায় আছে। এতদিনের পরিচিত পরিবেশ হঠাৎ করে বদলে গেল কিভাবে। বেশ কিছুক্ষণ অতবাক দৃষ্টিতে চারিদিকটা দেখতে থাকে। স্বপ্ন ভেবে চোখ বন্ধ করতে যাবে, পর মুহূর্তেই ও ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়ে। এটা স্বপ্ন নয়। অবশেষে ওর কাঙ্ক্ষিত জায়গায় আসতে পেরেছে। আনন্দে ওর এখন দিশেহারা অবস্থা। কাঁচের দেওয়ালের প্রতিটা যন্ত্রপাতি ও হাত দিয়ে স্পর্শ করে সেগুলো সত্যি কিনা বোঝার চেষ্টা করছে। এই দরজা দিয়ে কিছুক্ষণ আগেও ভিতরে প্রবেশ করেছিল। ওর কোনো ভুল হচ্ছে না। ও তাড়াতাড়ি পিছন ফিরে বিতানের দিকে তাকায়। বিতান চেয়ারে বসে আরামে ঘুমোচ্ছে। বিতানের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থেকে রাগিনীর উল্লসিত দৃষ্টি ক্রমশ ম্লান হয়ে যেতে শুরু করে। ওদের পরনের পরিহিত পোশাক ধীরে ধীরে ওকে সেই পরিচিত আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সেই জঙ্গল, ছোট্ট একখানা কুঁড়ে ঘর, সন তারিখ, কোনো কিছুর হিসেব নেই। যেন ওদের কাছে আছে অফুরন্ত সময়। মাঝে মাঝে মনে হয় ও বুঝি সময়ের গণ্ডিতে আটকা পড়ে গিয়েছে, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কখনো কখনো নিজের অস্তিত্বের উপরই সন্দেহ হয়, কিন্তু যখনই চোখের সামনে ঘুমন্ত মুখটা চলে আসে তখনই ওর সব কিছু এলোমেলো হয়ে যায়। ওর মনে হয় বেঁচে থাকা অনেক বেশি সহজ, কিন্তু মৃত্যু বড়ই দুর্লভ, যা সহজে ধরা দেয় না। রাগিনী দু হাতে ওর মাথা চেপে ধরে। ও বোঝার চেষ্টা করছে কোনটা ওর কাছে স্বপ্ন। একটু আগে কি ও টাইম মেশিনে প্রবেশ করেছিল, নাকি সেই সুদূর অতীতে ওকে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে অতীত বা ভবিষ্যতের কোনো স্বপ্ন দেখছিল? না, ও আর ভাবতে পারছে না। মাথাটা বড্ড বেশি টন টন করছে। কানের কাছে পরিচিত মানুষগুলো সুমিষ্ট স্বরে ওকে ডাকছে। ওদের কাছে যাওয়ার জন্য সে কি প্রবল ইচ্ছা, কিন্তু এই অস্থিরতা ওকে সেই প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছতে দিচ্ছে না। ওর মনে হচ্ছে ও কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। কতগুলো অস্পষ্ট ছায়া, যেগুলো কেন জানে না ওর বড্ড কাছের মানুষের মনে হচ্ছে। সেই ছায়াগুলোর দিকে হাত বাড়িয়ে ওকে ওপরে তোলার জন্য ব্যাকুল হয়ে উঠছে, কিন্তু ওর ছোট হাতটা সেই ছায়াগুলোর নাগাল পাচ্ছে না। ও ভয়ঙ্কর এক চক্রব্যূহের মধ্যে ফেঁসে গিয়েছে। এখানে সবার সব প্রচেষ্টা ব্যর্থ। ধীরে ধীরে ও গাঢ় অন্ধকারে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়। ওর বন্ধ চোখের পাতা দিয়ে স্বচ্ছ জলের কণা কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ে। বিস্ফারিত দৃষ্টিতে মেঝের ওপর স্থির হয়ে পড়ে আছে বর্ণিল। ওর গলার গভীর ক্ষতটা থেকে চুঁইয়ে পড়া রক্ত মেঝের অনেকটা দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে। ব্রেন বেকার তার শত্রুকে একবারই সুযোগ দেয়। যদি সে সেটা নিতে পারে ভালো, না হলে তাকে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হয়। ব্রেন বর্ণিলের নিথর শরীরটাকে ফুটবলের মতো লাথি মারে। ইচ্ছে করছিল সকালেই তোকে মেরে দি। কিন্তু নামি দামি ব্যক্তির আবার রেপুটেশনের ভয় থেকে যায় না, তাই এই অন্ধকারের জন্য অপেক্ষা করতে হলো। আরে বাপের আগে ছেলেটাই মুক্তি পেয়ে। তবে চিন্তা করিস না, প্রফেসর পেট্রিক ফোলির ফর্মুলাটা হাতে চলে এলেই তোর বাপটাকে তোর কাছে পৌঁছে দেব। ইহলোকে তো আর তোদের সাক্ষাৎ হলো না, স্বর্গে গিয়ে বাপ বেটাতে মিলে রিসার্চ করিস। নিখিল এতক্ষণ পর্যন্ত একটা কথাও বলেনি। হঠাৎই ও উত্তেজিত হয়ে প্রশ্ন করে, প্রফেসর পেট্রিক ফোলির কাছ থেকে কিসের ফর্মুলা পেয়েছেন স্যার? ব্রেন অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকায়। আপনাকে বলতে হবে না। আসলে কিউরিওসিটির জন্য মুখ ফুসকে প্রশ্ন বেরিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, এর প্রায়শ্চিত্ত আমি করব। নিখিল, তোমাকে আমার এত কেন ভালো লাগে জানো? তুমি আমাকে ভীষণই ভয় পাও। অ্যাকচুয়ালি তোমাকে আমি খুব বিশ্বাস করি। এখন বন্ধু বলতে তো শুধু তুমিই আছো। কিউরিওসিটি যখন হয়েছে তখন সেটা ভেঙে দেওয়া উচিত।
আসলে একটু আগে প্রফেসর পেট্রিক ফলির সঙ্গে কথা হলো। ও এক আশ্চর্য রকম যন্ত্র বানিয়েছে যার সাহায্যে মানুষকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে পরিণত করা যায়। স্পেকট্রাম হিউম্যানটি হবে গামা, কসমিক, এক্স-রে আর অনেক আলোক রশ্মির মতোই শক্তিশালী। এমন কোনো বস্তু থাকবে না যেটা সে ভেদ করতে পারবে না। তুমি ভাবো একবার যদি ওই আশ্চর্য শক্তিকে হাতের মুঠোয় পাই তাহলে এই দেওয়াল তো অনেক তুচ্ছ। আমি তখন মহাজাগতিক সমস্ত বস্তুকে ভেদ করতে পারবো। স্পেকট্রাম হিউম্যান, এটা কি করে সম্ভব? শরীরের সেল তো। প্রথমে আমি অবাক হয়েছিলাম, কিন্তু এই কথাটা আমি বিতানের মুখেও একবার শুনেছিলাম। এখন প্রফেসর পেট্রিক ফলি বলছেন। সত্যি বলতে বিজ্ঞানের কাছে তো কোনো কিছুই অসম্ভব নয়। আমি পেট্রিক ফলির যন্ত্রটিকে একবার দেখতে চাই। আমার বিশ্বাস উনি সত্যি বলছেন। এটা যদি সত্যি সম্ভব হয় তাহলে তো খুব ভালো হবে স্যার, হেভি খবর। তাহলে আমরা এই দেওয়াল ভেদ করে বিতান সেনকে টাইম মেশিন থেকে উদ্ধার করতে পারবো। আর তারপরেই তো জমবে মজা। একদম, তারপরেই খেলা শুরু হবে। নিখিল চুপ করে যায়। ওকে দেখে মনে হয় ও কোনো গভীর চিন্তায় মগ্ন। কি হলো, হঠাৎ এমন সিরিয়াস হয়ে গেলে কেন? নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নেয় নিখিল। আসলে এতদিন পরে না আশার আলো দেখতে পাচ্ছি। ব্রেনের ভ্রু কুঁচকে যায়। মানে আপনি মানে আমরা এত বছর ধরেই দরজা খোলার চেষ্টা করছি, এবার যদি সেটা হয় এর থেকে আনন্দের আর কি হতে পারে? আপনার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। ব্রেন বেকার গম্ভীরভাবে মাথাটা নাড়ে। আমার হাতে আর মাত্র 15টা বছর সময় আছে। বিতান সেনের কিছু পাই আর না পাই, ওর সঞ্জীবনী চকলেটের ফর্মুলাটা আমাকে যেভাবে হোক পেতেই হবে। তাহলে স্যার প্রফেসর পেট্রিক ফলির কাছে কবে যাচ্ছেন? এক্ষুনি এক্ষুনি। শুভ কাজে বেশি দেরি করতে নেই। আর এই লাস্টার কি হবে? এটাকে গঙ্গার জলে ফেলে দাও। নিখিল এবার একটু আমতা আমতা করতে শুরু করে। বলতে চাই ওই জল দূষণটা কি না করলেই নয়? ব্রেন ওর দিকে তাকাতেই ও ঠোক গিলে নেয়। না মানে আপনি যদি বলেন তাহলে চুল্লিতে ঢুকে দিই। আসলে বুঝতেই তো পারছেন মানুষের এই ধরনের ক্রিয়াকলাপে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে। আমাদের মতো লোক যদি না এটার খেয়াল রাখে তাহলে অন্যরা। লাশ নিয়ে পুলিশ যদি কোনো ঝামেলা করে, আরে সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। দেশের যতই উন্নতি হোক না কেন, 2 নম্বরই কাজ করার জন্য এই পৃথিবীতে লোকের অভাব কোনোদিন হবে না। এই যে শুনছো, আমরা ফিরে এসেছি। আর কত ঘুমোবে? প্লিজ ওঠো। বিতান রাগিনীকে স্পর্শ না করেই ডেকে যাচ্ছে। অনেকক্ষণ ডাকার পরেও রাগিনী কোনো সাড়া দিচ্ছে না। এবার বিতান রাগিনীর হাতটা ধরে। ওর শরীরটা ঠান্ডা অনুভব করে বিতানের কপালে হালকা ভাঁজ পড়ে যায়। তবে খুব বেশি বিচলিত ও হয় না। ওর মনে হয় টাইম মেশিনের ঝাঁকুনির কারণেই হয়তো রাগিনীর এমনটা হয়েছে। একটু আগে পর্যন্ত ও নিজেও তো ঘোরের মধ্যে ছিল। পরিচিত সেই অনেক আগের পুরনো পরিবেশ ফিরে পেয়ে এখন ও সবকিছুকে দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে। রাগিনীকে কোলে তুলে বিতান টাইম মেশিনের দরজা ঠেলে বাইরে বের হয়। সোনালকে দেখতে না পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে যায় ও, কিন্তু রাগিনীর মুখের দিকে তাকিয়ে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নেয়। আসলে অনেকক্ষণ থেকেই রাগিনীর হাতের তালু, পায়ের পাতাও ঘষে যাচ্ছে, কিন্তু তারপরেও রাগিনী কোনো সাড়া দিচ্ছে না। বিতান এবার খুব ভয় পেয়ে যায়। এইভাবে চুপ করে থেকো না রাগিনী। চুপ থাকলে তোমাকে একটু ভালো লাগে না। প্লিজ কথা বল। কি হলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? রাগিনী কোনো সাড়া দেয় না। বিতান এবার রাগিনীকে বসিয়ে ওকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। কিছুক্ষণ পর রাগিনীর হাতের আঙুলগুলো সামান্য একটু নড়ে ওঠে। বিতান ওর গালে হাত রেখে প্রশ্ন করে, এই তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এই কয়েক মিনিটে তুমি মায়ের কাছে যাবে বলে আমাকে অস্থির করে তুলেছিলে। দেখো আমরা এসে গিয়েছি। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ? রাগিনীর ঠোঁটটা ফাঁক হয়ে জিভটা হালকা নড়ে। বিতান ওর মুখের কাছে নিজের মুখটা নিয়ে যায়। কি বলছো? একটু জোরে বলো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। এতগুলো বছর কেটে গেল। কি কি বলছো তুমি? স্বামী পরমানন্দ মহারাজ 75 বছর। কি উল্টো পাল্টা বলছো? প্লিজ চোখ খোলো। আমাকে কেউ ভালোবাসে না। কে বললো তোমাকে কেউ ভালোবাসে না? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তোমাকে না ভালোবেসে থাকতে পারে।
তুমি তুমি আমাকে ভালোবাসো? রাগিনীর কথায় বিতান কোনো উত্তর দিতে পারে না, তবে ওর মনের মধ্যে অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। কেন এরকম হচ্ছে সেটা বিতান নিজেও বুঝতে পারছে না। তুমি জানো না রাগিনী, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার সব কিছু উলট পালট হয়ে গিয়েছে। তুমি যখনই আমার সামনে আসো আমি অন্য কিছু ফিল করি। এতদিন আমি জানতাম আমি অক্ষম, কিন্তু সেদিনের পর আমার কি হলো আমি নিজেই জানি না। যখনই আমি তোমার দিকে তাকাই নিজেকে ধরে রাখতে পারি না। তোমার নিঃশ্বাসের শব্দ আমার শ্বাস প্রশ্বাসকে ভারী করে দেয়। তোমার সামান্য স্পর্শে আমার প্রতিটা নার্ভ উত্তেজিত হয়ে ওঠে। আমার খুব ইচ্ছে করে তোমাকে কাছে পেতে, কিন্তু কিস মি রাগিনী, প্লিজ, শুধু একবার আমি তোমার ঠোঁটের স্পর্শটা অনুভব করতে চাই। তুমি ঘরে আছো, প্লিজ প্লিজ তুমি চোখটা খোলো। আমি একদম ঠিক আছি। অদ্ভুত মোহের বশবর্তী হয়ে বিতান আর নিজেকে সামলাতে পারে না। ও রাগিনীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। যন্ত্রণায় রাগিনী চোখ খুলে ফেলে। বিতান তখনও কাম উদ্দীপনায় উত্তীপ্ত। ওকে এইভাবে দেখে রাগিনী জোরে একটা ধাক্কা মারে। বিতান ছিটকে দূরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওর মধ্যে সঙ্গীত ফিরে আসে। কি করতে চাইছেন আপনি? রাগিনীর চিৎকারে বদ্ধ ঘরটা যেন ঝনঝন করে ওঠে। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি। বিতান কি উত্তর দেবে খুঁজে পায় না। একটু আগে রাগিনী ওকে যে কথাগুলো বলেছিল সেগুলো যে ঘোরের মধ্যে বলেছিল সেটা এখনো বেশ বুঝতে পারছে। তাছাড়া ও নিজে বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর সঙ্গে কি করে এটা করতে পারলো? রাগিনী চারিদিকের পরিবেশটা একবার ভালো করে দেখে নেয়। এখন আর এটাকে ওর স্বপ্ন বলে মনে হচ্ছে না। এই তো কিছুক্ষণ আগে ওর টাইম মেশিনে প্রবেশ করেছিল। কয়েক সেকেন্ড আগের ঘটনা মনে করে ওর রাগ সপ্তমে চড়ে যায়। ও বিতানের কাছে এসে ওর জামাটা টেনে ধরে। কি হলো বলুন, আপনি আমার সঙ্গে কি করতে চাইছিলেন? আমার ঠোঁটটা এমন ভেজা কেন? আপনি কি আমাকে কিস করছিলেন? বিতান মাথা নিচু করে থাকে। চুপ করে আছেন কেন? আনসার মি। না মানে তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তার আগে আপনি বলুন আপনি আমাকে কিস করছিলেন কিনা। বিতান আবার চোখ নামিয়ে নেয়। তার মানে আপনি সত্যি আমাকে কিস করছিলেন? প্লিজ আমাকে বলতে দাও। পরিস্থিতি এমনি যে আমি কোনো পরিস্থিতির কথা শুনতে চাই না। আপনি এতটা নীচ। আপনার নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি অন্য একটা মেয়ের সঙ্গে আপনাকে চিনতে আমার এত বড় ভুল হলো। না, আপনাকে আমি ছাড়বো না। আমি আপনার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে আপনার এই ভালো মানুষের মুখোশটা খুলে দেব। আপনাকে তো আমি হাজত পাশ করাবোই। শাট আপ, ওকে? এনাফ ইজ এনাফ। আমার কোনো কথা না শুনে তখন থেকে তুমি আমাকে জানোই তাই বলে যাচ্ছ। কি শুনবো? হ্যাঁ, আপনি আমাকে কিস করেছেন, আমার বুকে হাত দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, কিন্তু কেন সেটা কি জানো? হ্যাঁ জানি তো। কারণটা খুব সিম্পল। আপনি একজন চরিত্রহীন। আপনি চরিত্রহীন যদি কেউ হয়ে থাকে সেটা তুমি আমাকে ওইসব খারাপ কাজ করতে বাধ্য করেছিলে। আমি? হ্যাঁ তুমি। তোমাকে প্রায় 1 ঘন্টাকে টাইম মেশিন থেকে বের করেছে। এতক্ষণ তুমি এখানে সেন্সলেস হয়ে পড়েছিলে। আমি অনেক চেষ্টা করে তোমার জ্ঞান ফেরাই, আর যেই একটু সুস্থ হলে অমনি বলতে শুরু করলে কিসমি। অসম্ভব, আমি এটা বলতেই পারি না। আরে দাদা, তুমি সব পারো। সারাক্ষণ বয়ফ্রেন্ড করে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে। পুরুষ দেখলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না। যেই না আমি তোমার একটু কাছে এসেছি অমনি তুমি আমাকে জাপটে ধরে জোর করে আমার ঠোঁটে কিস করেছো, আর তারপর আমাকে দিয়ে। আমি আপনাকে কিস করেছি? তা নয় তো কি? আমি তোমার জন্য আমার চরিত্রে দাগ পড়ে গিয়েছে। দেখুন, দেখছি, জানি আমি খুব হ্যান্ডসাম। আমাকে দেখলেই তোমার বয়ফ্রেন্ড বানাতে ইচ্ছে করে। রাগিনী এবার চুপ করে যায়। এমন কথাও বিতানের মুখে আগে কখনো শুনিনি। এমন করে কি দেখছো? কথাগুলোকে আমি খুব একটা ভুল বলছি? আচ্ছা, আপনার মতলবটা ঠিক কি বলুন তো? আপনি কি আমার সঙ্গে অন্য কোনো সম্পর্ক করতে চাইছেন? মানে গাছেরও খাবেন আবার তলারও করবেন? সাপ, ভুলভাল বকা বন্ধ করো। তোমার সঙ্গে সম্পর্ক করতে আমার বই গেছে। পুরো পৃথিবীতে তুমি যদি একমাত্র মেয়ে হতে তবুও আমি তোমার দিকে তাকাতাম না। নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো? আপনার তো সর্বাঙ্গ সুন্দর গার্লফ্রেন্ড আছে, তার কাছে যান। ওই সর্বাঙ্গ সুন্দর মেয়েটি এখন আমার স্ত্রী। আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তোমার জন্য আমার দেরি হয়ে গেল। এমন সময় বৈদ্যুতিক তারের সঙ্গে সংযুক্ত দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে 5টা ঘন্টা বাজিয়ে দেয়।
ওরা দুজনেই একসঙ্গে ঘড়ির দিকে তাকায়। তারপর বিস্ময়ে ওদের চোখ বড় হয়ে যায়। রাগিনী মাথায় হাত দিয়ে বলে ওঠে, ও মাই গড, আমি এতক্ষণ টাইম মেশিনের মধ্যে ছিলাম, ওই জন্যই টাইমটা এতটা লং মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি বুঝি যুগের পর যুগ ওই জঙ্গলের কোণে ঘরের মধ্যে বাস করছি। আচ্ছা, আমি তো প্রফেসর চুনেলকে 15 মিনিটের কথা বলেছিলাম, উনি আমাদের এতক্ষণ এখানে রেখে দিয়েছেন। সব তোমার জন্য হয়েছে। তুমি আমাকে টাইম সেট করতে দাওনি। তাও ভালো যে আমি ঠিকমতো প্ল্যান কষে কুঁড়ে ঘরটা এই কাঁচের বলয়ের জায়গাতে করেছিলাম। স্বপ্ন মনে হলেও তোমাকে আমি কোলে তুলে ওই বলয়ের মধ্যে প্রবেশ করেছিলাম। এখন দেখছি তোমাকে নিয়ে আসাটা আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। ওখানে ছেড়ে আসলে ভালো হতো। থাকতে তুমি ওই গুহাবাসীদের সঙ্গে। এই প্রথম আমি বাড়ির লোককে নিয়ে কোথাও যাব বলেছিলাম, তোমার জন্য আমার দেরি হয়ে গেল। এরপর থেকে তুমি আমার থেকে 100 হাত দূরে থাকবে। তোমার সংস্পর্শে আসলেই আমাকে গন্ডগোলের মধ্যে পড়তে হয়। বিতান এবার লম্বা লম্বা পা ফেলে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। রাগিনী খুব বড় বড় চোখ করে বন্ধ দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। কি যেন বলেছিল নিখিল, উনি খুব রাগী, তা বটে, কিন্তু সেটা যে এতটা ওটা তো জানা ছিল না। বাবা, আমার মনে হয় ওনার মাথার স্ক্রুগুলো ঢিলে আছে। আচ্ছা, একটু আগে আমার সঙ্গে যেগুলো হলো সেগুলো কি আমার মনের ভুল? রাগিনীর গলার নিচে বিতানের ঠোঁটের স্পর্শগুলো এখনো স্পষ্ট ফুটে রয়েছে। এই তো, এই লাল লাল দাগগুলো কি করে হলো? উফ, ঠোঁটটাই বা এত ব্যথা করছে কেন? সেই যবে থেকে আমি ওই স্বামী পরমানন্দ মহারাজের ভবিষ্যৎবাণীটা শুনেছি, তবে থেকেই আমার সঙ্গে কিসব উল্টো পাল্টা কাজকর্ম হয়ে যাচ্ছে। সবার আগে ওই ভণ্ড সন্ন্যাসীর একটা ব্যবস্থা করতেই হবে। দেখছি ব্যাটা নিশ্চয়ই আমার উপর কালা জাদু করেছে। আগে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখতাম, এখন জেগে জেগে দেখছি। আর একটা জিনিস আমি তো কিছুতেই বুঝতেই পারছি না, টাইম মেশিনের সময়টা এত লং কেন মনে হচ্ছিল? মনে হচ্ছিল ওগুলো বুঝি সত্যি। ইস, ভাগ্যিস ওটা স্বপ্ন ছিল। এই কয়েক ঘন্টা বাড়ির লোককে না দেখে আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। বাড়িতে ফিরেই মায়ের কোলে এমন শোবো না, 3 দিন আর উঠবো না। রাগিনী বাইরে বেরোনোর জন্য পা বাড়ায়। হঠাৎ কি মনে হতেও পিছন ফিরে একবার টাইম মেশিনটাকে দেখে। সত্যি কি ওগুলো স্বপ্ন ছিল? ওই কুঁড়ে ঘর সভ্য সমাজের থেকে সম্পূর্ণ একটা আলাদা পরিবেশ, আর ওই সব জন্তু, ওনার হাতের কাজ, শিকার করা। কিন্তু আমার কুঁড়ে ঘরের দৃশ্য ওনার স্বপ্নে কি করে আসতে পারে? উনি কি করে বলতে পারেন প্ল্যান কষে উনি কুঁড়ে ঘরটা কাঁচের বলয়ের জায়গাতে করেছিলেন? না, এখানে বেশিক্ষণ থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। যেহেতু ভিতর থেকে বাইরে বেরোতে কোনো সমস্যা নেই, তাই সেন্সরযুক্ত দরজার পাশে সবুজ বোতামটা টিপে দিতে দরজা খুলে যায়। রাগিনী এবার দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে আসে। বড় গেটের কাছে বিতানকে দাঁড়িয়ে থাকতে দেখেই ও থমকে দাঁড়ায়। রাগিনীকে দেখতে পেয়ে বিতান উত্তেজিত হয়ে প্রশ্ন করে, রাগিনী, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? রাগিনী বিতানের ওপর ভীষণই রেগে আছে। ও ঝাঁঝের সঙ্গেই উত্তর দেয়, আপনি আমার সঙ্গে একটাও কথা বলবেন না। এখন রাগ করার সময় নয় রাগিনী, আমার কথা শোনো। এটা বিকেল 5টা নয়, ভোর 5টা। আমরা লং টাইম ভিতরে ছিলাম, ওই জন্যে আমরা টাইম মেশিনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আর তার থেকেও আশ্চর্য ব্যাপার হলো, তুমি এই গেটটাকে লক্ষ্য করো। এক রাতের মধ্যে গেটের ডিজাইন সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আর পিছন ফিরে ইনস্টিটিউটটাকে একবার ভালো করে দেখো, এটা রং সাদা ছিল, এইভাবে লাল হয়ে গেল কি করে? আর ও তারপরেই বিতানের চোখ চলে যায় ইনস্টিটিউটের ওপর বড় বড় খোদাই করা অক্ষরগুলোর ওপর। এবার যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট। আমরা কি তবে টাইম মেশিনে করে অন্য জায়গায় চলে এলাম? কিন্তু এটা কি করে সম্ভব? রাগিনীও চারিদিকটা ভালো করে দেখে। ওর অবস্থাও যে বিতানেরই মতো। ও ভেবে পাচ্ছে না এই এক রাতের মধ্যে এত কিছু কি করে বদলে যেতে পারে। বিতান ব্যাকুল হয়ে ওঠে। প্লিজ রাগিনী, বলো না তুমি কি এটাই দেখছো যেটা আমি দেখছি? রাগিনী কিছু বলতে গিয়েও থেমে যায়। কি হলো, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, কিছু বলছি না তার কারণ আমি তো আপনার মতো পাগল হয়ে যাইনি। আমি সবকিছু একদম পারফেক্ট দেখছি।
আগে যা কিছু ছিল এখনো ঠিক তেমনই আছে। কি কি তুমি কি আমার সঙ্গে মজা করছো? আপনি তো আমার দিদিকে বিয়ে করেননি যে আমি আপনার সঙ্গে মজা করব। আমার দেরি হচ্ছে, আমি আসছি। রাগিনী সামনের দিকে এগিয়ে যায়, কেটে তালা দেওয়া দেখেও থেমে যায়। দূর, এই সিকিউরিটিগুলো যে কোন জমালায় আছে কি জানে। উফ, ও আমি তো ভুলেই যাচ্ছি এখন ভোর 5টা, এখন সিকিউরিটি থাকবে কি করে? কিন্তু নিখিল তো বলেছিল এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকে। মনে হয় রাত হলে সবাই কেটে পড়ে, তোর সে যা খুশি করে, কিন্তু আমি এখন বেরোবো কি করে? ইস, এক রাত্রে আমি বাড়ির বাইরে ছিলাম, মা বাপি আমার জন্য কত চিন্তা করেছে কে জানে। কেন যে ওদের না জানিয়ে টাইম মেশিনে চড়তে গিয়েছিলাম। প্লিজ রাগিনী, এইভাবে আমার সঙ্গে মজা করো না। দেখো এখানে একজনও সিকিউরিটি নেই। আমার মনে হচ্ছে সিকিউরিটি না থাকলেও বাইরে বেরোতে আমার একটু অসুবিধা হবে না। ও চুলের খোঁপা থেকে 2টো কাঁটা তুলে নেয়, ওগুলো চাবির ভিতর ঢুকিয়ে এদিক ওদিক একটু নাড়াচাড়া করতেই চাবি খুলে যায়। দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসে। সালা, এই বাইকটা সার্ভিসে দেওয়ারও আর সময় পেলাম না। একদিন বাসে এসেছি, সেই দিনই অঘটনটা করতে হলো। এতটা পথ আমাকে এখন হেঁটে যেতে হবে। কই বাত নেই, অবশ্য ভোরবেলাতে হাঁটা শরীরের পক্ষে ভালোই। ও হনহন করে বেরিয়ে যায়। পিতানোর চলে যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। বিস্ময়ে ওর এখন পাগল হওয়ার অবস্থা। চারিদিকের পরিবেশ এইভাবে পাল্টে গেল কি করে? ওর পরিচিত প্রিয় জিনিসগুলো একদিনের মধ্যে কোথায় চলে গেল? আর এখানের বড় বড় গাছগুলি বা কোথায় উদা হয়ে গেল? গেটের বাইরে বেরিয়ে ও অনেকক্ষণ থেকেই এদিক ওদিক ছোটাছুটি করে চলেছে। অতিরিক্ত পরিশ্রমের ফলে ওর সমস্ত পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ছে। যন্ত্রণায় বিতান ওর মাথাটা 2 হাতে চেপে ধরে। ওর মনে হচ্ছে কপালের দুপাশের শিরাগুলো বুঝি ছিঁড়েই যাবে। চোখ দুটো ক্রমশ বুজে আসছে, আর তারপরেই ওর শরীরটা ভারী হয়ে যায়। ও সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভোর রাত পর্যন্ত ক্লাবে হই হুল্লোড় করে ফিরে আসা প্রহরীরা সামনের গেট খোলা দেখে বেশ ঘাবড়ে যায়। ওরা 4 জন নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। গেটটা খুললো গে? ব্রেন বেগার গিয়ে তাড়াতাড়ি চলে এসেছে। এই তাহলে তো সর্বনাশ। শীতের সকালেও ফিরদৌসের কপালে হালকা ঘাম জমতে শুরু করে। ফিরদৌসের কথা শুনে রিকি পাশ থেকে মন্তব্য করে, এই কাল রাতেই তো ওর সহকর্মী নিখিলকে ইংল্যান্ড যাওয়ার কথা বলছিল, তাহলে এত সকাল ও এখানে কি করে আসবে? মলয় এবার ব্যাপারটা বুঝে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ে। রকেট টিউবে যেতে আসতে কত সময় লাগবে শুনি? আমাদের চাকরি এবার গেল। রিকির চোখ গেটের একদিকে ঝুলে থাকা তালাটার উপর গিয়ে পড়ে। ও উত্তেজিত হয়ে পড়ে। ব্রেন বেকার এখনো আসেনি, ব্রেন বেকার এখানে আসেনি। এই দেখ তালা ভাঙা। বাকি 3 জনই প্রায় একসঙ্গে উত্তেজিত হয়ে বলে ওঠে, আরে আরে হ্যাঁ ঠিকই তো। এই তো তালা তো ভাঙারি, এই তো। তার মানে আমাদের অবর্তমানে কালকে এখানে কোনো চোর এসেছিল। কিছু চুরি হলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি চেক করে দেখ চোর চুরি কি করেছে। দেখ। ওরা 4 জন এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। অনেক কিছুই খোঁজাখুঁজি করে দেখতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যখন দেখে এখান থেকে কোনো কিছুই চুরি হয়নি, তখন ওরা একটা স্বস্তির শ্বাস ফেলে। তাহলে তালাটা ভাঙলো কি বলতো? ভ্রু কুঁচকে প্রশ্নটা করে তাপস। রিকি ওখানে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে অঙ্গুলি নির্দেশ করে। সেটা সিসিটিভি ফুটেজ চেক করলেই বোঝা যাবে। গতকালের সিসিটিভি ফুটেজ দেখেই ওরা 4 জনে রীতিমতো বিস্মিত হয়ে পড়ে। ভিতর থেকে এই মেয়েটা তালা ভেঙেছে, এরা ভিতরে ঢুকলো কি করে? আমার মনে হয় এরা আগের থেকে ভিতরে ঢুকে বসেছিল। অন্য দিনের ফুটেজ চেক করলে বোঝা যাবে। রিকি ফিরদৌসের কথা শুনে অন্য দিনের ভিডিও ফুটেজগুলো দেখতে থাকে। 1 সপ্তাহের ফুটেজ দেখেও কোনো সমস্যার সমাধান হয় না। তখন সপ্তাহ পেরিয়ে পুরো মাসের ফুটেজ ওরা দেখতে শুরু করে, কিন্তু না, তাতেও কোনো ফল হলো না। ওদের মধ্যেই তাপস আবার অতি প্রাকৃতিক শক্তিতে বিশ্বাসী।
ভূত ভূত আমার মনে হচ্ছে এই ছেলে মেয়েটা ভূত। রিকি এবার তাপসকে ধমক দেয়। খারাপ, ভূত বলা কিছু হয় না। তাহলে ওরা ভিতরে ঢুকলো কি করে? আমি বলছি ভূত। এই ইনস্টিটিউটে যারা আসে তাদের প্রায় সকলকেই আমরা চিনি, এদের তো এই প্রথম দেখছি। তাহলে তাহলে তালা ভাঙার প্রয়োজন হলো কেন? ভূত তো এমনিও বেরোতে পারতো। হয়তো আমাদের সঙ্গে মজা করার জন্য। চুপ, এই সময় একদম উল্টো পাল্টা কথা বলবি না। ভূতের মজা ব্রেন বেকার শুনবে না। ও এই ফুটেজ দেখা মাত্র আমাদের শেষ করে দেবে। ফিরদৌস এবার কাঁদতে শুরু করে দেয়। শালা, তোদের পাল্লায় পড়ে আমাকে ওই ক্লাবে যেতে হয়েছিল। তোরা মদ খেয়ে ফুর্তি করবি আর আমাকে তার মাসুল দিতে হবে। তা তুই বুঝি মদ খেয়ে ফুর্তি করিসনি? মলয় ফিরদৌসের ওপর ভীষণ রেগে যায়। আমি ফুর্তি করতে পারি, কিন্তু তোদের মতো মদ খাইনি। শালা গান্ডু, তুই কি আর মদের মর্ম বুঝবি রে? ফিরদৌস মলয়ের দিকে এবার তেড়ে আসে। রিকি চেঁচিয়ে পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করে। এই তোরা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করবি প্লিজ। কি করলে এইসব থেকে উদ্ধার পাবো সেটা ভাব। কি করে আবার আজকের ফুটেজ ডিলিট করে দিতে হবে? মলয় একটু আগে তোকে গান্ডু বলে ঠিক করেছে। ডিলিট ভিডিও কি করে আবার ফেরত আনা যায় সেটা ব্রেন বেকার ভালো করেই জানে। আইয়া, যদি আজকের দিনের ভিডিওর জায়গায় অন্য দিনের ভিডিও জুড়ে দিই। ব্রেন বেকারের চোখকে না ফাঁকি দেওয়া তো সহজ নয়। পৃথিবীর এমন কোনো ডুপ্লিকেট জিনিস তৈরি হয়নি যেটা দিয়ে। একজন আছে যে ব্রেন মেকারের চোখকে ধোঁকা দিতে পারে। ওরা তিনজন একসঙ্গে মলয়ের দিকে তাকায়। অ্যানোনিমাস মিরর আজ পর্যন্ত যতগুলো 2 নম্বরই কাজ করেছে সেটা ধরার ক্ষমতা কারোর হয়নি। তুই কি ওই বিখ্যাত হ্যাকারের কথা বলছিস? ইয়েস, অ্যানোনিমাস মিরর। তুই জানিস ওর রেট কথা? সামান্য 1 কপি ফটো এডিট করতে 50 লাখের বেশি টাকা নেয়। সেখানে একদিনের ভিডিও এডিট করতেও কত নেমে ভাবতে পারছিস? আরে চাকরি বাঁচাতে হলে সেই টাকা আমাদের জোগাড় করতেই হবে। ভাই, আমার সারা জীবনের রোজগারও যদি তুলে দিই তাও আমার অত টাকা বেরোবে না। বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে, এর থেকে আমি জেলে যাওয়াই বেশি পছন্দ করব। রিকির কথাতে ফিরদৌস আর তাপসও মাথা নাড়ে। মলয় মুখে বললেও ভালো করেই জানে এত টাকা জোগাড় করা ওদের মতো মানুষের কর্ম নয়। এমন সময় পরিচিত কণ্ঠস্বর শুনে ওরা চারজনেই চমকে ওঠে। তোমাদের নিজেদের কাজ ছেড়ে এখানে কি করছো? পিছন ফিরে নিখিলকে দেখেই ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। চাকরি চলে গেলেও সরকারি খাওয়া দাওয়াটা যে এবার থেকে ফ্রিতেই পাবে সেই বিষয়ে ওরা চারজনেই নিশ্চিত। নীল আকাশে সাদা তুলোর মতো মেঘগুলো উত্তর থেকে দক্ষিণে ভেসে চলেছে। লাল রঙের সূর্যটা সারাদিনের ক্লান্তির পর তেজ কমিয়ে পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। গঙ্গার জলটা এই পড়ন্ত বিকেলের ঝিকিমিকি আলোতে কিছুটা রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘাটের শান্ত জলের উপর বড় বড় বাড়িগুলোর ছায়া পড়ে অদ্ভুত অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। এরকম স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে অবসরপ্রাপ্ত ব্যক্তি ছাড়াও সদ্য অফিস ফেরত কিছু মানুষও গঙ্গার তীরে মৃদুমন্ত হাওয়ার পরশে অপার্থিব সুখ অনুভব করতে ব্যস্ত। রাগিনীর এখন এইসব দৃশ্য দেখার মতো মানসিক অবস্থা নেই। ও দিশেহারা হয়ে হাওড়া ব্রিজের হাঁটার পথ দিয়ে অবিন্যস্তভাবে ছুটে চলেছে। এই দুদিনে ওর মনের উপর দিয়ে কত যে ঝড় বয়ে গিয়েছে সেটা শুধুমাত্র নিজেই জানে। টাইম মেশিন থেকে বেরোনোর পর বিতানের সঙ্গে ওর ঝগড়া হয়েছিল। তার রেশ টেনেও নিজের মতো হেঁটে চলেছিল। আপন মনে কোথায় যে যাচ্ছিল সেটা খেয়াল করেনি। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা আকাশ ছোঁয়া বাড়িগুলো দেখেও থমকে যায়। মনের ভুল ভেবেও বড় বড় চোখে চারিদিকটা ভালো করে দেখতে থাকে, কিন্তু আগের পরিচিত কোনো কিছুই ওর দৃষ্টিগোচর হয় না। আকাশের লাল আলো একটু একটু করে উজ্জ্বল হতে শুরু করেছে। রাগিনী চোখ বন্ধ করে দুবার মাথা ঝাঁকিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে ও স্বপ্নের মধ্যে আছে কিনা, কিন্তু চোখ খুলে সেই একই পরিবেশে নিজেকে দেখতে পায়। কিছু লোক সকালের খোলা হাওয়াতে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলেছে। রাগিনী তার মধ্যে একজনের কাছে এসে জিজ্ঞাসা করে, দাদা, এটা কোন জায়গা একটু বলবেন? গড়িয়াহাট। হোয়াট? গড়িয়াহাট? না না, এটা হতে পারে না। এখানে এত বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং কি করে হলো? ছেলেটা কিছুক্ষণ রাগিনীর মুখের দিকে চেয়ে থাকে, তারপর অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কি এই শহরে প্রথম এসেছেন দিদি? না, আমার এখানেই বাড়ি।
এখানেই বাড়ি, অথচ আপনি জানেন না এটা গড়িয়াহাট? দেখুন, আপনি আমার সঙ্গে এইভাবে মজা করবেন না। ঠিক করে বলুন তো এটা কোন জায়গা? আরে বাবা, আমি আপনার সঙ্গে মজা করতে যাবো কেন? রাগিনী এবার ছেলেটির জামার কলার চেপে ধরে। আরে আরে কি করছেন? শালা, তুই কি আমাকে পাগল বানাতে চাইছিস? এই রাগিনী মিশ্রকে না তুই চিনিস না। আরে ছাড়ুন। দাঁড়া না, কানপট্টিতে একটা এমন দেব যে বাপের নাম ভুলে যাবি। আশেপাশের লোকজন ওর চিৎকার শুনে ওদের দিকে ছুটে আসে। একজন মধ্যবয়সী ভদ্রলোক জিজ্ঞাসা করে, আয় কি হচ্ছে গে না? মাঝ রাস্তায় ভাই মারপিট করছো কেন? দেখুন না কাকু, এই ছেলেটি আমাকে কেমন ঢপ দিচ্ছে। রাস্তার মাঝে ঢপ কি হচ্ছে ভাই? তুমি মেয়েটিকে এমন ঢপ দিচ্ছ কেন? ভদ্রলোক গম্ভীর হেঁড়ে গলায় ছেলেটিকে ধমক দেয়। তুমি জানো না ঢপ দেওয়া দণ্ডনীয় অপরাধ? আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। ভদ্রলোক পকেট থেকে ফোনটা বের করতে উদ্যত হয়। করে ফোনটা করি আমি। আরে আমি কোনো ঢপ দিচ্ছি না আঙ্কেল, উনি আমাকে জিজ্ঞেস করছেন এটা কোন জায়গা। আমি উত্তরে বলছি এটা গড়িয়াহাট। এতে আমি ঢপ কি দিলাম সেটাই তো বুঝতে পারছি না। দেখলেন কাকু, দেখলেন আবার ঢপ দিচ্ছে। এতক্ষণ যাদের দৃষ্টি ছেলেটির দিকে সীমাবদ্ধ ছিল তারা সবাই ঘুরে রাগিনীর দিকে তাকায়। এ কি, আপনারা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? একজন বৃদ্ধা রাগিনীর মুখটা ধরে বলে, তো তুমি কি অসুস্থ মা? বলি তোমার বাড়িটা কোথায়? এর আগে তো কখনো তোমায় দেখিনি। আমার বাড়ি যাদবপুর, মানে যাদবপুরের কাছাকাছি। বৃদ্ধার ভ্রু একটু কুঁচকে যায়। ও বাবা, তুমি যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মর্নিং ওয়াক করছো? আপনিও আমার সঙ্গে মজা করছেন ঠাকুমা? আপনার না বয়স হয়েছে, দুদিন পর তো ফুটেই যাবেন। আপনি জানেন এই ধরনের মজা করার জন্য ভগবান আপনাকে ঠিক কি শাস্তি দিতে পারেন? আমি তোমার সঙ্গে কেন মজা করতে যাব মা? তুমি তো আমার মেয়ের মতো। আর তাছাড়া একটা কথা বলো তো, আমরা এতগুলো লোক কেন তোমার সঙ্গে এমন মজা করব? আমরা সত্যি বলছি, এটা গড়িয়াহাট। রাগিনী ওখানে উপস্থিত লোকজনের মুখগুলো একবার ভালো করে দেখে। মুখের ভাবে কেউ যে মিথ্যে বলছে না সেটা ওর মনে হচ্ছে। ও এবার একটু থতমত খেয়ে যায়। এটা সত্যি সত্যি গড়িয়াহাট? ওখানে উপস্থিত সকলেই একসঙ্গে মাথা নাড়ে। রাগিনী কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারে না। ওর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কি মা, তুমি ঠিক আছো তো? রাগিনী যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যাদবপুর যাওয়ার অটোটা কোথা থেকে পাবো একটু বলতে পারেন? অটো তো মানে... তারপরই বৃদ্ধার অটোর কথা মনে পড়ে যায়। ও যখন ছোট ছিল তখন গড়িয়াহাটে অটো চলতো। ওর বাবারই তো একটা অটো ছিল। সারাদিন কত কষ্ট করে ওর বাবা যতটুকু রোজগার করত সেই টাকায় ওদের সংসার চলতো না। নুন আনতে পান্তা ফুরোনোর মতো ওদের অবস্থা ছিল। কিন্তু সংসারে বৃদ্ধা 3 ভাই বোনের সঙ্গে অতি কষ্টে বড় হয়েছিল। তারপর ওরা ভাই বোনেরা সব বড় হয়ে চাকরি পাওয়ার পর ওদের সুদিন ফেরে। এদিকে ধীরে ধীরে দেশের অবস্থারও পরিবর্তন হয়। এখন কোনো শিক্ষিত মানুষকে বেকার হয়ে থাকতে বা পেটের দায়ে অটো চালাতে হয় না। সকলকেই এখন তাদের যোগ্যতার পারিশ্রমিক দেওয়া হয়। এখন বড় লোক ও গরিব লোকের মধ্যে তেমন কোনো প্রভেদ নেই, না আছে কোনো বর্ণভেদ। সবাই সবার জায়গায় মাথা উঁচু করে বাঁচে। বৃদ্ধা এইসব ভাবনায় ডুবে গিয়েছিল। রাগিনীর কথায় ও বাস্তবে ফেরে। ঠাকুমা, ও ঠাকুমা, কি হলো? আপনি কোথায় হারিয়ে গেলেন? বলুন না, অটো স্ট্যান্ডটা কোথায়? বৃদ্ধা রাগিনীর সঙ্গে আর অন্য কথা বাড়ায় না। অত্যন্ত স্নেহমিশ্রিত সুরে ওকে ফিরিয়ে দেয়। যাদবপুর এখান থেকে খুব বেশি দূরে নয় মা, তুমি হেঁটেই যেতে পারবে। আর অটো তো এখন আর চলে না, তুমি চাইলে বাস নিতে পারো। ওই যে সামনেই দেখো বাস স্ট্যান্ড। রাগিনী কোনো রকমে ওদের ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায়। ওর যাওয়ার পর সমস্ত লোক এর ওর মুখ চাওয়াচাওয়ি করতে থাকে।
বাসস্ট্যান্ডের নাম দেখে রাগিনী বেশ অবাক হয়ে যায়। চেনা নাম অথচ জায়গাটা অচেনা। কি হচ্ছে ওর সঙ্গে? উফ, আমি কেন এত ভাবছি? বাড়িতে ফোন করলেই তো সমস্যাটা মিটে যায়। রাগিনী ব্যাগের চেন খুলে ফোনটা বের করতে গেলে চেনটা কেটে যায়। ব্যাগটা নিচে পড়ে যাচ্ছিল, ও এক হাত দিয়ে সেটাকে ধরতে যায়, কিন্তু পচা কাপড়ের মতো ব্যাগটা ছিঁড়ে গিয়ে ভিতরের জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে। ধুর, ব্যাগটা তো 1 সপ্তাহ আগেই কিনেছিলাম, কিভাবে যে ছিঁড়ে গেল কে জানে। তবে ও এখন ব্যাগ নিয়ে বেশি ভাবে না। ইতিমধ্যে ওর সঙ্গে যেসব ঘটনা ঘটে চলেছে তাতে ব্যাগের ব্যাপারটা অনেক তুচ্ছ মনে হয়। রাগিনী বাড়িতে কল করবে বলে ফোনটা হাতে নেয়, দেখে ফোন সুইচড অফ। বাস স্ট্যান্ডেই চার্জ দেওয়ার একটা বোর্ড দেখতে পায়, কিন্তু অনেক চেষ্টা করেও ওর ফোনের চার্জারটা বোর্ডে ঢোকাতে পারে না। রাগিনীর কপালে এবার ভাঁজ পড়ে যায়। আরে, এ কেমন বোর্ড রে বাবা! আমার এই চার্জারটা তো সব লাগেই ঢুকে যায়। তোর বাবা, চারদিকে কি সব হচ্ছে! এখন কি আবার একটা নতুন চার্জার কিনতে হবে? না, আমি অন্য বোর্ডে একবার চেক করি। কেন যে মোটটা ওই টাইম মেশিনটাতে চড়তে গেছিলাম কে জানতো? ওই টাইম মেশিনের চক্করে আমি আমার বাড়িটাই খুঁজে পাবো না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি সব কিছু ভুল দেখছি। কখন যে স্বাভাবিক অবস্থায় ফিরবো কে জানে। খিদের চোটেই মনে হয় এমনটা হচ্ছে। পেটে যে কখন কিছু পড়বে, আমি নিশ্চিত পেটে কিছু পড়লেই সব আগের মতো হয়ে যাবে। বাসস্ট্যান্ডের পাশে এটিএম দেখেও টাকা তুলবে বলে এগিয়ে যায়। এবারেও সেই একই সমস্যা, কার্ড কিছুতেই ভিতরে ঢোকে না। আরে, এটাও হচ্ছে না। তোর বাস স্ট্যান্ডে থাকা সমস্ত জিনিসগুলোই বেকার। বিপদের সময় মানুষের যদি কাজেই না আসে তাহলে কি দরকার ছিল এই সব জিনিস এখানে রাখার? এদিকে আমার পার্সে একটা টাকাও নেই। এখন আমি খাবোটা কি? মুখ দেখে তো আর কেউ খাবার দেবে না। কিছুক্ষণ পরেই একটা বাস ওর সামনে এসে দাঁড়ায়। রাগিনী এবার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গিয়েছে। ওর জন্মের আগে যে কলকাতার বুকে দোতলা বাস চলতো সেটা ওর ঠাকুমা দাদুর মুখে শুনেছিল, কিন্তু তাই বলে এই সময়? ওর বিস্ময়ের ভাব কাটতে না কাটতেই বাসটা ওখান থেকে চলে যায়। তারপর ওর চোখ যায় আকাশের দিকে। ছোট ছোট ওগুলো কি উড়ে যাচ্ছে? রাগিনী কপালে হাত দিয়ে সূর্যের আলো থেকে নিজের চোখ ঢেকে ওগুলো কি বোঝার চেষ্টা করে। আরে, এগুলো তো গাড়ি। গাড়িগুলো উপরে উপরে উঠছে কি করে? রাগিনীর চোখ আবার নিচে নেমে আসে। রাস্তায় একটিও ছোট গাড়ি নেই। বড় বড় গাড়িগুলো নিচে চলছে, আর ছোট গাড়িগুলো পাখির মতো পাখনা মেলে হাওয়ার সঙ্গে ভেসে চলেছে। শুধু তাই নয়, সেই গাড়িগুলো থেকে কোনো রকম শব্দ দূষণ হচ্ছে না। রাগিনী এবার সমস্ত ভাবনা চিন্তার ঊর্ধ্বে চলে যায়। এসব কি হচ্ছে ওর সঙ্গে? ও কি তবে টাইম মেশিনের সাহায্যে অন্য জায়গায় চলে এসেছে? কিন্তু এখানে তো গড়িয়াহাট লেখা আছে। তারপরে ওর মনে হয় পৃথিবীতে তো আর একটাই গড়িয়াহাট নেই। তবে এবার ওর মনে হচ্ছে বিতানের সঙ্গে মজা করে ও খুব বড় ভুল করে ফেলেছে। ও মাথায় হাত দিয়ে বাস স্ট্যান্ডের চেয়ারে ধপ করে বসে পড়ে। সেই সময় বিতান ওকে কত করে বলেছিল এখন মজা করার সময় নয়, কিন্তু ও সেটাকে একটু পাত্তাই দেয়নি। এখনও কি করবে? চেয়ারের হাতলে ঘুষি মেরে ও নিজের উপর হওয়া রাগটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। একটার পর একটা বাস ওর সামনে দিয়ে চলে যাচ্ছে, অথচ ওর কোনো ভ্রুক্ষেপ নেই। বেলা যত বাড়ছে রাস্তায় জনসংখ্যার পরিমাণ তত বেশি বাড়তে থাকে। ভোরের শান্ত স্নিগ্ধ আবহাওয়া কাটিয়ে শহরে এখন ব্যস্ততম পরিবেশের সৃষ্টি হয়েছে। আকাশে সূর্যের আলোক রশ্মির তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধরিত্রীর বুকে ঘটা প্রতিটি ঘটনাই এখন রাগিনীর কাছে একেবারে নতুন এবং বিস্ময়কর। মেয়েরা খোলামেলা পোশাক পরে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছে। কারোর কুনজর ওদের ওপর নেই। জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে যেখানে সেখানে দাঁড়িয়ে রয়েছে। কই, কেউ তো তাদের কুমন্তব্য করছে না। শুধু ছেলে মেয়েই নয়, দুটো মেয়ে এবং দুটো ছেলে সমলিঙ্গ হওয়ার পরেও খোলা আকাশের নিচে কোনো রকম সংকোচ ছাড়াই ভালোবেসে যাচ্ছে। রাগিনীর সামনেই দুটো মেয়ে একে অপরকে অনেকক্ষণ থেকে চুম্বন করে চলেছে। রাগিনী এক দৃষ্টিতে ওদের দিকে চেয়ে আছে, কিন্তু মেয়ে দুটো নিজেদের মধ্যেই ব্যস্ত। ওরা যেন রাগিনীকে দেখতেই পায়নি, বরং রাগিনীর এমন অস্বাভাবিক আচরণ দেখে পাশের বয়স্ক ভদ্রলোকটি ওর দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ চেয়ে থাকে। একটা সময় রাগিনী বাস স্ট্যান্ড ছেড়ে এক পা করে সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছুটা যাওয়ার পর ও একটা ফোনের দোকান দেখতে পেয়ে সেখানে ঢুকে পড়ে। দাদা, আমার ফোনটা একটু চার্জ দিয়ে দেবেন? আসলে দেখুন না, এই ফোনের চার্জারটা না এখানকার কোনো প্লাগেই ঢুকছে না। কি অদ্ভুত ব্যাপার। ছেলেটি রাগিনীর ফোনটা হাতে নিয়ে ওর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। বেশ অবাক হয়ে প্রশ্ন করে,
এত পুরনো মডেলের ফোন, আপনি এই ফোনটা কোথা থেকে পেয়েছেন দিদি? ছেলেটির কথা শুনে রাগিনীর ভ্রু কুঁচকে যায়। পুরনো মডেলের ফোন? দাদা, এটা আইফোন 11, আর আপনি বলছেন এটা পুরনো মডেল। আইফোন 11? ওটা তো আজ থেকে 50 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে দিদি। এখন বাজারে চলছে লাইটিয়ার 13। দোকানদারের কথা শুনে রাগিনীর হাত নিষ্পিস করে ওঠে। ও কোনো রকমে নিজেকে সামলে নেয়, তারপর টেনে টেনে জবাব দেয়, 50 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে, তাই না? দেখুন দাদা, আমার মাথাটা না এমনিতেই গরম হয়ে আছে। সকাল থেকে আমার সঙ্গে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, তো আপনি আবার মজা করে আমার মটকাটা গরম করাবেন না, কেমন? মজা তো আপনি করছেন দিদি। কোত্থেকে একটা ফোন করে নিয়ে এসে আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন। এই ফোনটা বাজারে একেবারেই চলে না। সবচেয়ে বড় কথা হলো 2096 সালে লাইটিয়ার 13-এর কাছে কোনো মডেলই পাত্তা পায় না। দূর, লাইটিয়ার মডেলে নিকুচে করেছে, আর কি 2000? হঠাৎ রাগিনী থমকে যায়। কি বললেন আপনি? 2096 সাল মানে? দোকানের লোকটা এবার শুধুই আশ্চর্য নয়, ও রাগিনীকে আপাদমস্তক দেখতে থাকে। বেশ অবাক হয়ে প্রশ্ন করে, আচ্ছা দিদি, আপনি কোনো ম্যাজিশিয়ান? এখানে জাদু দেখাতে এসেছেন বুঝি? ছেলেটির মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। আরে হ্যাঁ, খবরে শুনেছিলাম আমাদের শহরে বিরাট বড় এক ম্যাজিশিয়ান এসেছে। সে যেই ম্যাজিশিয়ানের ম্যাজিক ধরতে পারবে তাকে টিভিতে দেখানো হবে। আপনি কিন্তু আমাকে ঠকাতে পারেননি, আমি তার আগে আপনাকে ধরে ফেলেছি। রাগিনী এখন এইসব কথা শোনার অবস্থাতেই নেই। ও ব্যস্ত হয়ে পড়ে। ওসব ছাড়ুন, আপনি একটু আগে কি একটা বললেন যেন? 2096 সাল? হ্যাঁ, এরকমই। আজকে তারিখটা কত একটু বলবেন? আবার মজা করছেন আপনি তো। হ্যাঁ ঠিক আছে, তবে আপনার সামনে স্ক্রিন ক্যালেন্ডার রাখা রয়েছে, আপনি নিজেই দেখে নিন তো। রাগিনীর চোখ এবার স্ক্রিন ক্যালেন্ডারের ওপর স্থির হয়ে যায়। এই রকম ডিজিটাল ক্যালেন্ডার ও এর আগে কখনো দেখেনি। সেই সঙ্গেই ওর বিতানের কথা মনে হয়। বিতান ওকে অনেকবার বলেছিল, কিন্তু ও বিতানের কোনো কথাই শোনেনি। তার মানে ও সত্যি সত্যিই টাইম মেশিনের সাহায্যে 2096 সালে পৌঁছে গিয়েছে। কি করবে ও এখন? কি করে 2021 সালে আবার ফিরে যাবে ও? দিদি, ও দিদি, আপনি এরকম করছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে? একটু জল খাবেন নাকি? দোকানদার জলের বোতলটা রাগিনীর দিকে এগিয়ে দেয়। রাগিনী ঢকঢক করে কিছুটা জল খেয়ে নেয়। ওর সারা শরীর কাঁপছে, ও পড়ে যাচ্ছিল। দোকানদার ওকে ধরে একটা চেয়ারে বসিয়ে দেয়। দিদি বলছি, আপনি ঠিক আছেন তো? রাগিনী জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। ওকে যেভাবেই হোক বিতানের কাছে পৌঁছতেই হবে। আচ্ছা আচ্ছা দাদা, বলছি এখান থেকে নক্ষত্র গবেষণা কেন্দ্রটা কত দূরে একটু বলতে পারবেন? নক্ষত্র গবেষণা কেন্দ্র? ওটা কোথায়? মানে আমি তো মানে রাগিনী কয়েক সেকেন্ড চুপ করে যায়। তার মানে 2096 সালে নক্ষত্র গবেষণা কেন্দ্রের কোনো অস্তিত্বই নেই। নিজের বোকামির জন্য এবার ওর ভীষণ রাগ হতে থাকে। তখন যদি ও সেই জায়গাটার নাম ভালো করে দেখে রাখতো, তাহলে আজ ওকে এই জিনিসটা ফেস করতে হতো না। এখনো কি করবে? কি করে সেই জায়গায় পৌঁছবে, আর কি করে বা বাড়ি ফিরবে? দিদি, আপনি এমন করছেন কেন? আমি কি ডক্টর ডাকবো? না না, আমি ঠিক আছি। না না, মানে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি অসুস্থ। প্লিজ একটুখানি যদি আপনি না না, আমি একদম ঠিক আছি, আপনি ব্যস্ত হবেন না। আসলে আমি তো একজন ম্যাজিশিয়ান। আপনি আমার ম্যাজিক ধরে ফেলেছেন। একটু পরে সাংবাদিক এসে আপনার ছবি তুলে নিয়ে যাবে, কেমন? দোকানদারকে কোনো রকমে এড়িয়ে রাগিনী এবার বাসে উঠে পড়ে। বাসেও আরও বেশি বিস্ময়ে পড়ে, সেখানে কোনো ড্রাইভার নেই। বাসটা ড্রাইভার ছাড়া চলছে কি করে? ও শুনেছিল বটে এখন উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে ড্রাইভারবিহীন গাড়ি কিছু কিছু দেশে চলছে, কিন্তু নিজের চোখে সেটা দেখেনি। এই বাসগুলোর বৈশিষ্ট্য হলো প্রতিটা বাস স্ট্যান্ডেই একা একাই থেমে যাবে এবং সেন্সরযুক্ত দরজাটা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী খুলবে এবং বন্ধ হবে।
দরজার সামনেই বাস টিকিট নেওয়ার যন্ত্র বসানো রয়েছে। বর্তমানে বেশিরভাগ যাত্রীর কাছেই বাস কার্ড রয়েছে, তাই টাকার পরিবর্তে তারা তাদের বাস কার্ড স্ক্যান করিয়ে বাসের ভাড়া মিটিয়ে দেয়। রাগিনীর কাছে বাস কার্ড বা টাকা কোনোটাই নেই, তাই ও টিকিট নিতে পারে না। ও সামনের দিকে এগিয়েই যাচ্ছিল, তখনই উপর থেকে একটা লোহা রড নিচে নেমে এসে ওকে আটকে দেয়। ও আর এগোতে পারে না। রাগিনী বাসে বসে থাকা যাত্রীদের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। একজন যাত্রী উঠে এসে ওকে টিকিট কাটার কথা বলে, আর রাগিনী তখনই জানায় যে ওর কাছে কোনো টাকা নেই। লোকটা কয়েক সেকেন্ড রাগিনীর দিকে চেয়ে থেকে নিজের বাস কার্ড দিয়েই ওর ভাড়াটা মিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে লোহার রডটা উপরে উঠে যায়। রাগিনী লক্ষ্য করে বাসের সমস্ত মানুষ ওর দিকে অদ্ভুতভাবে চেয়ে রয়েছে। ও একটু অস্বস্তি নিয়েই একটা মেয়ের পাশে বসে পড়ে। পাশের মেয়েটি অনেকক্ষণ থেকে উসকুস করছিল, একটা সময় থাকতে না পেরে বলেই ফেলে, দিদি, আপনি কি নাটকের কোনো চরিত্রে অভিনয় করছেন? রাগিনী ওর দিকে অবাক হয়ে চাইতেও বলে, না, আসলে আপনার ড্রেসটা দেখেই জিজ্ঞেস করলাম। আপনি কি অভিনয় করেই বাড়ি ফিরছেন? আমাকে বলুন না, চরিত্রটার নাম কি? নিশ্চয়ই কোনো আদিম চরিত্রে অভিনয় করছেন। আপনার কস্টিউমগুলো কি সুন্দর। আচ্ছা, এই কস্টিউমগুলো আপনি কোথা থেকে জোগাড় করেছেন? রাগিনী এবার নিজের দিকে লক্ষ্য করে। নিজের পরিহিত পোশাক দেখেও সত্যি চমকে ওঠে। এতক্ষণ নিজেকেই খেয়াল করেনি ওর পরনে শাড়ি এলো কি করে। পরক্ষণে ওর মনে পড়ে যায় প্রাচীন প্রস্তর যুগের কথা, ওখানেও এইসব জিনিস পরতো। বিতান নিজের হাতে ওর জন্যই সব কিছু তৈরি করে দিয়েছিল। সেই সব জিনিস যদি এখন ওর শরীরে থাকে তাহলে ও এখানে কতদিন ছিল? তবে কি সত্যি ও যুগের পর যুগ ওখানে ছিল? না হলে ওর পরনে গুটি পোকার সুতো দিয়ে তৈরি কাপড় আর পশুর হাড় দিয়ে বানানো গয়না এলো কি করে? তারপর থেকে বিতানের কাছে পৌঁছানোর তাড়নায় রাগিনী যাদবপুর ছাড়াও তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলোতে উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়েছে, কিন্তু নাম মনে করতে না পারায় ব্রেন বেকার রিসার্চ ইনস্টিটিউট পর্যন্ত পৌঁছতে পারেনি। তবে ভারতবর্ষের অগাধ পরিবর্তনে বিস্ময়ের সঙ্গে সঙ্গে ওর ভীষণ ভালো লেগেছে। এই দুদিন ও রাস্তাতেই কাটিয়েছে, কিন্তু কেউ কোনো কটূক্তি করেনি। রাতের বেলাতে ওর ওপর কোনো রকম হামলাও হয়নি, বরং ছেলেরা এগিয়ে এসে ওর উপকার করতে চেয়েছে। কেউ ওকে খাবার দিয়েছে, কেউ বা ওকে টাকা দিয়ে হোটেলে আশ্রয় নিতে বলেছে। যে দেশের প্রায় সমস্ত ছেলেই মেয়েদেরকে এত সম্মান করে, সেই দেশে যদি কোনো মেয়ে গাছের তলায় রাত কাটায়, তার যে কোনো বিপদ হবে না সেটা রাগিনী বেশ ভালো করেই বুঝতে পেরেছে। এখনও হাওড়া ব্রিজের পাশ দিয়ে এলোমেলোভাবে ছুটে চলেছে। বিতানকে খুঁজে না পেলে যে ও আর কখনোই ওর বাবা মায়ের কাছে পৌঁছতে পারবে না, সেটাও ভালোই বুঝতে পারছে। অতিরিক্ত ছোটাছুটির ফলে একটা সময় দাঁড়িয়ে থাকার ক্ষমতাও হারিয়েছে। মাটিতে বসে পড়ে রাগিনী। চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। পরিষ্কার মুক্ত আকাশে হঠাৎ করেই কালবৈশাখী মেঘের মতো ওর চারপাশটা অন্ধকার হয়ে গেছে। আস্তে আস্তে ওর অসাড় শরীরটা ধুলোয় লুটিয়ে পড়ে। জানালাবিহীন মাঝারি দরজা বিশিষ্ট বড় একটা ঘরের মধ্যে বিছানার উপর নিজেকে আবিষ্কার করে বিতান, এবং তারপর প্রচণ্ড অবাক হয়ে যায়। ও ধরফর করে উঠে বসে। ঘরের মধ্যে কোনো রকম বৈদ্যুতিক বাতি জ্বলছে না। সিলিংয়ের কাছে স্কাইলাইটের মতো দুটো রেখার সাহায্যে ঘরের ভিতর অন্ধকারের দুর্ভেদ্যতা দূর করা হয়েছে। প্রথমে বিতানের চোখ যায় সামনের দেওয়ালের উপর। ওখানে ঝুলছে প্রকাণ্ড একটা পৃথিবীর মানচিত্র এবং বেশ বড় একটি অতি প্রাচীন ঘড়ি। বিতান বুঝতে পারে না এই ঘরেও এলো কিভাবে। পায়ে তেমন শক্তি নেই, তবুও ও উঠে দাঁড়ায়। কোনো এক অদ্ভুত আকর্ষণে বশীভূত হয়ে ও পুরো ঘরটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। মহামূল্য শিল্পদ্রব্য বলতে তেমন কিছুই নেই, বিশেষত ডাক্তার ও বৈজ্ঞানিকেরা যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকে তারই কিছু কিছু ও এখানে দেখতে পায়। উত্তর দিকের পুরো দেওয়াল জুড়ে সারি সারি বইয়ের তাক, এবং সেখানে অজস্র বই, আর বেশিরভাগই বিজ্ঞান সংক্রান্ত এবং সবকটাই চামড়া দিয়ে বাঁধানো। মেঝের একদিকে সেগুন কাঠের একটা মাঝারি আকারের খাট রাখা আছে, যেখানে এতক্ষণ বিতান শুয়েছিল। ঘরের মাঝখানে বড় একটা টেবিল, তাতে রয়েছে নানা রকম রাসায়নিক যন্ত্রপাতি। কোনো মানুষকে দেখতে না পেয়ে বিতান নিজের মাথা চেপে ধরে। বুঝতে পারে না টাইম মেশিন থেকে বেরোনোর পর কেন এইসব অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে। ওই দিনের পর যে দুদিন কেটে গিয়েছে বিতান সেটা জানে না। ভীষণ জ্বর থাকার কারণে এই দুদিন ও বেহুঁশ হয়ে বিছানায় পড়েছিল।
বিতান এক পা করে সামনের দিকে এগিয়ে চলেছে। দরজায় একটু টান দেওয়া মাত্রই সেটা খুলে যায়। বাইরেটা দেখে বুঝতে পারে এটা সম্ভবত বাড়ির ড্রয়িং রুম। আগের ঘরটার থেকে বেশ পরিষ্কার এটা। ছোট ছোট 3টে কাঁচের জানালা রয়েছে, যেগুলো দিয়ে সূর্যের আলো ভিতরে প্রবেশ করছে, কিন্তু চারদিকেও কাউকে দেখতে পায় না। বিতান কান খাড়া করে মৃদু অথচ তীক্ষ্ণ একটা শব্দের প্রতি মনোযোগী হয়ে ওঠে। বুঝতে পারে শব্দটা কিছুটা চিমনি চলার মতো, কিন্তু কানের পক্ষে সেটা একেবারেই অসহ্যকর নয়। ও সেদিকেই এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অন্য একটা ঘর থেকে একজন ছুটে এসে ওকে ধরে নেয়। থ্যাঙ্কস গড, আপনার জ্ঞান ফিরে এসেছে। কিন্তু আপনি এইভাবে একা একা উঠে এসেছেন কেন? আমাদের তো ডাকতে পারতেন। বিতান এই অপরিচিত ছেলেটির দিকে হতবাক হয়ে চেয়ে থাকে। সুমিষ্ট কণ্ঠস্বরটি পরিচিত হলেও ছেলেটিকে এর আগে দেখেছে বলে ও মনে করতে পারে না। তখনই রান্নাঘর থেকে কাঁচা পাকা চুলের এক মাঝবয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসেন। লোকটি বিতানকে দেখেই প্রচণ্ড উত্তেজিত এবং উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, তুমি কখন উঠে এসেছ? আমাদের ডাকোনি কেন? এই কণ্ঠস্বরটিও বিতানের কাছে খুব পরিচিত, কিন্তু চেহারাটি সম্পূর্ণ নতুন। ভদ্রলোক আবার প্রশ্ন করেন, তুমি ঠিক আছো তো বিতান? কয়েক সেকেন্ড চুপ করে থাকে বিতান, তারপর নিজের মনেই প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করে, আপনারা আমাকে চেনেন? প্রশ্নটা করার পরেই ওর মনে হয় ও একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছে। এই শহরে ওকে চেনে না এমন মানুষ খুব কমই বোধহয় আছে। আচ্ছা, আমি এখানে কি করে এলাম? মানে বুঝতে পারছি আপনারাই আমাকে এখানে নিয়ে এসেছেন, কিন্তু কোথা থেকে নিয়ে এসেছেন সেটা জানি না। আসলে আমি একটু সমস্যায় পড়েছি। বুঝতে পারছি না আমি 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 অসুস্থ কিনা, না হলে এইসব ভুল জিনিস দেখবো কি করে। ভুল? আপনি কি ভুল দেখেছেন? ওই কম বয়সী ছেলেটি ওকে প্রশ্ন করে। আমার পরিচিত জায়গা রাতারাতির মধ্যে হঠাৎ করেই পাল্টে গিয়েছে। আমার ইনস্টিটিউট মানে নক্ষত্র গবেষণা কেন্দ্রের নাম ও রং কয়েক ঘন্টার মধ্যে কী করে বদলে যেতে পারে, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমার মনে হচ্ছে অনেকক্ষণ টাইম মেশিনের থাকার ফলে আমি একটু ঘোরের মধ্যে ছিলাম, তাই ভোরবেলাতে ঠিকমতো বুঝতে পারিনি আমাকে দিনের আলোতে সেখানে যেতে হবে। প্লিজ আমাকে বলুন, আপনারা আমাকে কোথা থেকে নিয়ে এসেছেন? আমি সেই জায়গায় এক্ষুনি যেতে চাই। মাঝবয়স্ক ভদ্রলোকটির কপালে এবার একটা হালকা ভাঁজ ফুটে ওঠে। ঠিক বুঝলাম না, তুমি টাইম মেশিনে কি করে? ওটা তো আপনারা মনে হয় আমাকে ঠিক চেনেন না। আমি বিতান, ডক্টর বিতান সেন। আমি একটা টাইম মেশিন তৈরি করেছি যার সাহায্যে অতীত এবং ভবিষ্যতে যাওয়া যায়। আমি প্রায় একদিনের মতো টাইম মেশিনে আটকা পড়েছিলাম। বেরিয়ে দেখি আমার পরিচিত কোনো কিছুই নেই। আমার নক্ষত্র গবেষণা কেন্দ্র, আমার পরিচিত জায়গা, আমার চেনা কিছুই নেই। তার পরিবর্তে কী যেন ছিল, ও হ্যাঁ মনে পড়েছে, ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউশন। এটা কি করে হতে পারে? ওখানে তো আমার নক্ষত্র গবেষণা কেন্দ্র ছিল। আমার এতটা ভুল হবে? ওখানে তো আমার বানানো টাইম মেশিন এখনও আছে, তারপরেও আমি সব ভুল কি করে দেখতে পারি? আমি পাগল। আমার মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি না? হ্যাঁ, প্লিজ আপনারা একটু হেল্প করুন। আমি ওই জায়গায় যেতে চাই। দিনের বেলায় নিশ্চয়ই আমি সব ঠিকঠাক দেখতে পাবো। কি হলো বলুন না। বিতানকে উত্তেজিত দেখে মাঝবয়স্ক ভদ্রলোকটি অত্যন্ত শান্ত স্বরে ওকে বোঝানোর চেষ্টা করে। কি মুশকিল, তুমি তখন অসুস্থ ছিলে বিতান, কিন্তু এখন ঠিক আছো, তোমার কোনো ভুল হচ্ছে না, তুমি সব কিছু একদম পারফেক্ট দেখছো। তার আগে আমাকে বলো, তুমি হঠাৎ এইভাবে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? এতগুলো বছর তুমি কোথায় ছিলে? প্লিজ আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। আর আপনারা কারা? আপনারা কি করে বলতে পারেন আমি সব কিছু পারফেক্ট দেখছি?
সব বলবো, তার আগে তুমি বলো, তুমি এতদিন কোথায় ছিলে? ওই অবস্থায় রাস্তায় পড়েছিলে কেন? আমরা তো ভেবেছিলাম তুমি হয়তো ব্রেন বেকারের কাছে বন্দি আছো। ব্রেন বেকার, এই নামটা শুনেই বিতানের চোখ বেশ বড় বড় হয়ে যায়। ব্রেন বেকার? আপনারা ব্রেন বেকারকে নিয়ে এই ধরনের কথা কি করে বলতে পারেন? এরকম কথা তো প্রফেসর জোনাল বলতেন। আচ্ছা, আপনারা কে বলুন তো? আমাকে কিভাবে চেনেন? আমি ডক্টর মৃণাল। আপনি ডক্টর মৃণাল? বিতান অবাকের সাথে সাথে বেশ রেগেও যায়। দেখুন, আপনি আমার অসুস্থতার সুযোগ নিয়ে এইভাবে আমার সঙ্গে মজা করতে পারেন না। আমি তোমার সঙ্গে মজা করছি না বিতান। তুমি কি আমার ভয়েস শুনে আমাকে চিনতে পারছো না? বিতান এবার ডক্টর মৃণালের কণ্ঠস্বরটা মনে করার চেষ্টা করে। আপনাকে মানে আসলে আসলে আপনাকে ঠিক এত বছর বাদে তোমাকে দেখে যতটা না আনন্দ পেয়েছি, তার থেকে বেশি আশ্চর্য হয়েছি। আমরা ধরেই নিয়েছিলাম তোমাদের হয়তো আর এই জীবনে দেখতেই পারবো না। তবুও ক্ষীণ আশা যেন নিভে গিয়েও নিভতে চায় না। দিন নেই রাত নেই উদ্ভ্রান্ত পথিকের মতো আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। ভাবতে পারিনি ভগবান কখনো আমাদের মনের আশা পূর্ণ করবেন। বর্তমানে এখন যেটা ব্রেন বেকার ইনস্টিটিউশন, দুদিন আগে তার সামনে তোমাকে আমরা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তোমার পোশাক আশাক দেখে আমরা প্রথমে ভেবেছিলাম কোনো পাগল বুঝি জ্ঞান হারিয়ে রাস্তার মাঝে ওইভাবে পড়ে আছে। তারপর তোমার মুখ দেখে আমরা চমকে উঠি। আর আমরা সময় নষ্ট করিনি, তোমাকে তুলে নিয়ে সোজা আমাদের এখানে চলে আসি। ওই দিন ভাগ্যিস আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম, না হলে যে কি হতো। ব্রেন বেকার তোমাকে দেখতে পেলে তো ওসব ভাবলেই আমার মাথা ঝিমঝিম করে উঠছে। কিন্তু এই টাইম মেশিনের ব্যাপারটা আমি এখনো বুঝতে পারছি না। তুমি এখন টাইম মেশিন পেলে কি করে? ওটা তো ব্রেন বেকারের আওতায় রয়েছে। আর তুমি এতদিন ছিলেই বা কোথায়? এতক্ষণ কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই বিতান মৃণালের কথাগুলো শুনে যাচ্ছিল। ও এখন কোনো প্রশ্নেরই উত্তর দেওয়ার অবস্থাতে নেই। পরিচিত কণ্ঠস্বর, পাশাপাশি অপরিচিত চেহারা, এই দুটোর মাঝেই ও যেন আটকা পড়ে গিয়েছে। জানি তোমার পক্ষে এক্ষুনি বিশ্বাস করা কঠিন। সবেমাত্র জ্ঞান ফিরেছে, ধীরে ধীরে সব জানতে পারবে। আসলে বিতানের বিশ্বাস করতে ইচ্ছে হলেও মন থেকে সন্দেহকে সে একেবারেই দূরীভূত করতে পারে না। ও কোনো মতে কেটে কেটে উত্তর দেওয়ার চেষ্টা করে। আপনার মুখটা এইভাবে বদলে গেল। আমার প্লাস্টিক সার্জারি হয়েছে। প্লাস্টিক সার্জারি? কেন? সব বলবো তোমাকে, তার আগে বলো তোমার সঙ্গে কি হয়েছিল? তুমি এতগুলো বছর কোথায় ছিলে? বর্তমান পরিস্থিতি বিতানকে এবার প্রচণ্ড উত্তেজিত করে তোলে। আরে কি তখন থেকে এতগুলো বছর লাগিয়ে রেখেছেন? আমি তো কালকে আমার টাইম মেশিনে চড়ে আদিম প্রস্তর যুগে গিয়েছিলাম। ফিরে এসে দেখি এখানকার পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছে। রাতারাতির মধ্যে কি করে সব কিছু বদলে যেতে পারে? আমার নক্ষত্র গবেষণা কেন্দ্রের জায়গায় কি করে ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট হতে পারে? মৃণাল এবার কিছু বলতে গিয়েও থেমে যায়। অবিশ্বাস্য হলেও এটাই ওর এখন সত্যি বলে মনে হচ্ছে। ও কোনো মতে একটু কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বিতানকে বোঝানোর চেষ্টা করে। আর এমন তো নয় তুমি ৭৫ বছর আদিম প্রস্তর যুগেই থেকে গিয়েছিলে। কি বলছেন আপনি? আপনি আমার সঙ্গে মজা করছেন নাকি? আমি তোমার সঙ্গে মজা করব বলে তোমার মনে হয়? তুমি যে ধরনের কথা বলছো তার পরিপ্রেক্ষিতে আমার এইটাই মনে হচ্ছে। আর তাই যদি না হয় তাহলে তুমি সত্যি সত্যি অসুস্থ। আপনি এবার বিতানের কথা জড়িয়ে যায়, কিন্তু মৃণালের কণ্ঠস্বর এবার আরও দৃঢ় হয়ে ওঠে। তোমার কথাবার্তা শুনে আমার তাই মনে হচ্ছে বিতান। আর তুমি যদি সত্যি ৭৫ বছর আদিম প্রস্তর যুগে থেকে থাকো তাহলে তুমি ভাবতে পারবে না এখানে কি কি ঘটে গিয়েছে। তুমি একটু শান্ত হয়ে বসো, আমরা তোমাকে সব বলছি। তার আগে লিওনের বর্তমান চেহারাটা দেখে নাও। মৃণাল পাশের ছেলেটির কাঁধে হাত রাখে। এই হলো আমাদের লিওন। বিতান লিওনের দিকে অবাক হয়ে তাকায়, তবে কোনো কথা বলতে পারে না। আমারও প্লাস্টিক সার্জারি হয়েছে স্যার। এইবার লিওনের কণ্ঠস্বর চিনতে বিতানের আর কোনো অসুবিধা হয় না। আমি এসব বিশ্বাস করি না। প্লিজ বলুন না আপনারা আমার সঙ্গে মজা করছেন।
আমরা তোমার সঙ্গে মজা করছি না বিতান। তুমি ৭৫ বছর পর এখানে ফিরেছো। বিতান বিস্ফারিত চোখে দুদিকে মাথা নাড়ে। আচ্ছা তুমি বলো তো, তুমি কত সালে টাইম মেশিনে প্রবেশ করেছিলে? কত সালে কি বলছেন? আপনি কি জানেন না এটা কত সাল? আমি তো কালকেই টাইম মেশিনে। তুমি জানো এটা কত সাল? আমাদের শেষ দেখা হয়েছিল ২০২১ সালে। আর এখন আমি তো সেইটাই বলতে চাইছি, এটা যদি ২০২১ সাল হয় তাহলে আমি কি করে ৭৫ বছর আদিম প্রস্তর যুগে থাকতে পারি? আপনি যখন টাইম মেশিনে প্রবেশ করেছিলেন তখন সময়টা ছিল ২০২১, আর এখন চলছে ২০৯৬। খুব কাছ থেকে বাজ পড়লে যেমন মনে হয়, লিওনের এই কথাটা শুনে বিতানেরও এখন ঠিক সেই অবস্থা। ওর পা দুটো যেন টলটল করছে। লিওন ওকে শক্ত হাতে চেপে ধরে। জানি জানি প্রতিটি ঘটনাই এখন আপনাকে উত্তেজিত করে তুলবে। প্লিজ আপনি একটু শান্ত হয়ে আমাদের কথাগুলো শুনুন। চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে দেখে রাগিনী একটু অবাক হয়েছিল। তারপর ধীরে ধীরে ও নিজেকে সামলে নিয়েছে। ডাক্তার, নার্স ওকে অনেকবারই ওর বাড়ির কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু ও ইচ্ছে করেই সেটা চেপে গেছে। ২০৯৬ সালে এখানে থেকে যে ও নিজের বাড়ির খোঁজ পাবে না সেটা তো ও বেশ ভালোই জানে। টাইম মেশিনের সাহায্য ছাড়া ও যে আর কোনোদিন বাড়িতে ফিরতেই পারবে না সেটাও ভালো করে জেনে গিয়েছে। এই মুহূর্তে বিতান সেনকে ওর খুব প্রয়োজন। আর বিতান সেনকে পেতে হলে ওকে সেই রিসার্চ ইনস্টিটিউটে যেতে হবে যেখান দিয়ে ও বাইরে বেরিয়েছিল। কিন্তু রিসার্চ ইনস্টিটিউটের নামটা রাগিনী কিছুতেই মনে করতে পারছে না। যে নার্স ওর সেবা যত্ন করছিল তার সঙ্গে ইতিমধ্যে ওর অনেকখানি ভাব হয়ে গিয়েছে। সিস্টার, আমাকে এখানে রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে আর কি, তার নামগুলো একটু বলবেন? সীমা নামের নার্সটি ওর দিকে অবাক হয়ে তাকায়। না, আসলে আমার একটু ভুলে যাওয়া রোগ আছে, প্লিজ একটু বলুন না। হ্যাঁ, ওই তো ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট, তারপর টিউলিপ। ব্রেন বেকার নাম শুনেই রাগিনীর সবটা মনে পড়ে যায়। সীমাকে থামিয়ে দেয় ও। কি বললেন? ব্রেন বেকার ন্যাশনাল ইনস্টিটিউট? ওকে ওকে ফাইন, আর বলতে হবে না। আসলে আমি না এই ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট এটার নাম ঠিক মনে করতে পারছিলাম না। প্লিজ আমাকে ওখানকার অ্যাড্রেসটা একটু দিতে পারবেন? সে কি, আপনি ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের অ্যাড্রেস জানেন না? না মানে বললাম না, আমার একটু ভুলে যাওয়া রোগ আছে। আপনি এটার জন্য চিকিৎসা করাচ্ছেন তো? চিকিৎসা? হ্যাঁ, মানে আপনি তো সাংঘাতিক রকমের ভুলে যান দেখছি। ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট হলো বিশ্বের ১ নম্বর ইনস্টিটিউট, আর আপনি ওটার নাম, অ্যাড্রেস সবই ভুলে গেছেন। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় বলুন তো? আমার বাড়ি যাদবপুর। ওখানেই বাড়ি, অথচ আপনি... সীমা সন্দিগ্ধ চোখে ওর দিকে চেয়ে থাকে। রাগিনী ওর সন্দেহ কাটানোর জন্য সামাল দেয়। আরে না না, একদম অন্য কিছু ভাবেন না। আসলে কি বলুন তো, এই ভুলে যাওয়া রোগটা না খুবই মারাত্মক। কি হয়েছে জানেন তো, এই যে আমি দুদিন মানে ওষুধ খাই তো, দুদিন আমি ওষুধটাই খেতে ভুলে গেছি। রোজ রাতে ওষুধ খেতে হয় না, আর এই দুদিন তো আমি একটা আত্মীয়ের বাড়িতে ছিলাম, সঙ্গে ওষুধ নিয়ে যাওয়ার কথা একেবারেই মনে ছিল না। ব্যাস খাইনি, আর এই প্রবলেমটা আবার শুরু হয়ে গেছে। আর ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের অ্যাড্রেসটা কেন চাইছি ভাবছেন তো? আসলে ওখানেই আমার বাড়ি। আমার বাড়ির ঠিকানাটা মনে করতে পারছিলাম না তো, তাই জন্য প্লিজ একটু হেল্প করুন না। ও বাবা, আপনাকে তো তাহলে এই অবস্থায় একা ছাড়াই যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি হসপিটাল অথরিটির সঙ্গে কথা বলে আপনাকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করছি। রাগিনী এই প্রস্তাবে একেবারেই আপত্তি করে না। ওকে যেভাবেই হোক ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউশনে পৌঁছতে হবে। তবে এখনকার মানুষজনকেও যত দেখছে ততই অবাক হচ্ছে। সরকারি হাসপাতালের পরিষেবা যে এমনও হতে পারে সেটা ওর কল্পনার অতীত ছিল। ভবিষ্যতে এমন উন্নত ভারতবর্ষকে দেখে গর্বে ওর বুকটা ফুলে উঠছে। জীবনে যতই জটিল পরিস্থিতি আসুক না কেন, বিতান সব সময় নিজেকে স্থির রেখেছে।
কিন্তু এই সময় ও একেবারেই ধৈর্য ধরতে পারছে না। একেই তো ডক্টর মৃণাল এবং লিওন ওর পরিচিত হয়েও ওর কাছে অচেনা, তারপর সত্যি যদি এটা 2096 সাল হয়, তাহলে যে আরও কত কি আশ্চর্যজনক ঘটনা ওর জন্য অপেক্ষা করছে সেটা না শুনলেও বেশ অনুমান করতে পারছে বিতান। অন্তত পক্ষে ও যে আর কখনো ওর পরিচিত প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছতে পারবে না সেই বিষয়ে ও একেবারেই নিশ্চিত। এইবার ওর মনে হচ্ছে সেই সব কিছু স্বপ্ন নয়। ওই গভীর জঙ্গল, কুঁড়ে ঘর, সমাজ ব্যবস্থার প্রাচীন রূপ, সময়ের যেন কোনো হিসেবই নেই। জীবনের গণ্ডি যেখানে চক্রাকারে ঘূর্ণায়মান, তারই মাঝে হঠাৎ হঠাৎ আশ্চর্য জিনিসের দর্শন, অগ্নুৎপাত, দাবানল, ভূমিকম্প, প্রবল জলোচ্ছ্বাস। উফ, বেঁচে থাকা সে কি ভীষণ ভয়ঙ্কর আর কঠিনতম লড়াই। অর্থাৎ যেখানে প্রতি পদে মৃত্যু চরমতমভাবে উপস্থিত, অথচ মৃত্যুও সেখানে মানুষকে ভয় পায়। তার মানে আদিম প্রস্তর যুগে ও বহু বছর ছিল। প্লিজ প্লিজ ডক্টর, আমাকে সবকিছু খুলে বলুন। এতগুলো বছর কি করে কেটে গেল, আর কেন আপনারা প্লাস্টিক সার্জারি করে এইভাবে লুকিয়ে আছেন? তোমাকে বলবো বলেই তো এতগুলো বছর আমি ব্রেন বেকারের নজরে নিয়ে লুকিয়ে আছি। তুমি একটু শান্ত হয়ে বসো। আমি শান্তই আছি। বিতান কথাগুলো কোনো মতে কেটে কেটে বলার চেষ্টা করে। আসলে ভিতরে ভিতরে প্রচণ্ড বিচলিত এবং উদ্বিগ্ন হলেও মৃণাল আর লিওনকে সেটা কিছুতেই বুঝতে দেয় না বিতান। প্লিজ আপনি বলুন। মৃণাল এবার বলতে শুরু করে। আজ থেকে 75 বছর আগে লিওনের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। বিখ্যাত বৈজ্ঞানিক হওয়ার সুবাদে ওর এই খবরটা সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই অ্যাক্সিডেন্টটা এমনই ভয়ঙ্কর যে অন্য কারোর পক্ষে বাঁচা সম্ভব ছিল না, কিন্তু তোমার সঞ্জীবনী চকলেটের ফলে লিওন বেঁচে ছিল। তবে ওর কোনো সেন্স ছিল না। আমাদের এখানের সমস্ত ডক্টর ওকে দেখে হাত গুটিয়ে নিয়েছিল। ভারত সরকার লিওনকে চিকিৎসার জন্য আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকে পাঠিয়ে দিয়েছিল। ঘটনাক্রমে আমি তখন ওইখানেই ছিলাম। আমি লিওনের অবস্থা দেখে চমকে উঠি। তবে একটা জিনিস ভেবে অবাক হয়ে গিয়েছিলাম, লিওনের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, অথচ তোমরা কেউ ওর সঙ্গে দেখা করতে এলে না। এমনকি ওর নিজের কাকা জোনালো না। আমেরিকার এত ভালো চিকিৎসা ব্যবস্থা থাকার পরেও লিওনকে সেই মুহূর্তে কেউ সুস্থ করে তুলতে পারেনি। ও কোমাতে চলে গিয়েছিল। কবে সুস্থ হবে তার কোনো ঠিকও ছিল না। অনেক বড় বড় ডক্টর লিওনের চিকিৎসা করেছিল। আমি আর শুধু শুধু এখানে থেকে কি করব? সেই জন্যে আমি ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এসেছিল। মেসেজটা করেছিলেন প্রফেসর জোনালের কোনো এক গুপ্তচর। উনি আমাকে ভারতে আসতে বারণ করলেন। সেই সঙ্গে বললেন প্রফেসর লিওনের খেয়াল রাখতে। ব্রেন বেকার নাকি লিওনকে বন্দি করার চক্রান্ত করছে। মেসেজটাকে আমি একেবারেই গুরুত্ব দিলাম না। ওই দিনই ফ্লাইটে উঠে পড়লাম। এতদিন লিওনকে নিয়ে ব্যস্ততার কারণে আমি ইন্টারনেট বা নিউজ পেপার পড়িনি। ভারতে এসেই তোমার বিরুদ্ধে নানা রকম নিউজ দেখতে পাই। তুমি নাকি একজন ফ্রড সায়েন্টিস্ট। তোমার আবিষ্কৃত সমস্ত জিনিসই নাকি অন্যের ফর্মুলা চুরি করে বানানো। তারপর আবার ব্রেন বেকারের নানা রকম কথাবার্তাও ভেসে আসতে থাকে। সবচেয়ে আশ্চর্য হই যখন ও বলে নক্ষত্র গবেষণা কেন্দ্রটা নাকি ওর নিজের হাতে গড়ে তোলা। তুমি ওকে ভয় দেখিয়ে সেটা নিজের নামে করিয়ে নিয়েছিলে। সেই সঙ্গে বলে তুমি নাকি আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের অনেক বড় লিডার। সবাইকে ভয় দেখিয়ে কাজ করিয়েছ। ধরা পড়ে যেতে আত্মহত্যার পথটাই বেছে নিয়েছ। এইখানেই আমি বোকামি করে বসি। ব্রেন বেকারের ক্ষমতা সম্পর্কে তখন আমার কোনো ধারণাই ছিল না। আমি ওর সামনে গিয়ে দাঁড়াই, ওকে থ্রেট করে আমি পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ও সেই মুহূর্তে আমাকে বন্দি করেছিল। তারপর সে কি নির্মম অত্যাচার, যেটা মনে পড়লেই আমার। মৃণাল একটু থামে। ওর মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আমার পুরো শরীর ওরা ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তারপরও আমাকে একটা অন্ধকার কূপের মধ্যে ফেলে পাথর চাপা দিয়ে চলে যায়। সঞ্জীবনী চকলেটের আশ্চর্য গুণে আমার হার্টবিট তখনও চলছিল। ওই পরিবেশে থাকতে থাকতে আমি একটা সময় অভ্যস্ত হয়ে যাই। সেই সময়ের একটা সত্যি ঘটনা আমাকে খুব প্রভাবিত করেছিল। খবরটা আমি নিউজ পেপারে পড়েছিলাম।
এক পর্যটক পাহাড়ের চূড়ায় অ্যাডভেঞ্চার করতে গিয়ে নির্জন পরিবেশে দুটো পাথরের মধ্যে হাত ঢুকিয়ে ফেঁসে গিয়েছিল। ও কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না। ওর চিৎকার কেউ শুনতে পায়নি। এইভাবেই ওর দিন কাটছিল। পর্যটকের পকেটে একটা ছুরি ছিল। 700 দিন পর ও নিজের হাতের কবজি কেটে বাদ দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। ও যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমার মনের মধ্যে অদ্ভুত এক জোর এলো। অন্ধকূপের মধ্যে অনেক কঙ্কাল পড়েছিল, সেই হাড় দিয়েই আমি একটু একটু করে মাটি খুঁড়তে শুরু করি। কতদিন যে রাস্তা তৈরি করতে সময় লেগেছিল সেটা আমি জানি না। একটা সময় আমি সূর্যের আলো দেখতে পাই। তোমাদের কোনো খবর না পেলেও লিওনের ঠিকানা আমার জানা ছিল, তবে সেই মুহূর্তে আমার খুব ভয় করছিল। আমার অবর্তমানে ওরা লিওনের সঙ্গেও কিছু করেনি তো? আমি ছদ্মবেশে লিওনের কাছে ছুটে এলাম। লিওন তখনও নিজের জায়গায় ছিল। আমেরিকার হসপিটালে কড়া সিকিউরিটি থাকার জন্য ব্রেন বেকার ওকে তুলে নিয়ে যেতে পারেনি। এবার আমি লিওনকে ওর হাত থেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠলাম। ডক্টর জেমস উইলিয়াম আমাকে এই ব্যাপারে সাহায্য করলেন। উনি প্রথমেই আমাকে ওনার প্রাইভেট ল্যাবে নিয়ে গিয়ে আমার মুখের আকৃতি বদলে দিলেন এবং সেই সঙ্গে কথা দিলেন লিওনকেও সেইভাবেই ব্রেন বেকারের হাত থেকে বাঁচাবেন। সে কথা উনি রেখেছিলেন। দীর্ঘ 10 বছর পর লিওনের সেন্স ফিরে আসে। উনি সবার আড়ালে লিওনকে আমার সঙ্গে ভারতে পাঠিয়ে দেন, আর পরিবর্তে অন্য একজন কোমাচ্ছন্ন রুগীকে প্লাস্টিক সার্জারি করে এবং তার শরীরে নানান রকম ওষুধ প্রয়োগ করে সেই জায়গায় রেখে দেন। লিওন আমার কাছে এইসব কথা শুনে একেবারে ভেঙে পড়েছিল। আমি অনেক কষ্টে ওকে সামলেছিলাম, তবে একটা সময় ও স্ট্রং হয়ে ওঠে। আমরা দুজনেই ধরে নিয়েছিলাম তুমি আর প্রফেসর জোনাল ব্রেন বেকারের হাতে বন্দী, কিন্তু এতদিন পর আসল ঘটনা জানতে পারলাম। কিন্তু প্রফেসর জোনাল... বিতানের কোনো প্রতিক্রিয়া না দেখে মৃণাল থেমে যান, লিওনের দিকে তাকান। লিওন শুকনো মুখে মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মৃণাল ওর ডান হাতটা বিতানের পিঠে রেখে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। বিতানের অস্বাভাবিক রকম ঠান্ডা স্বরে মৃণালের আরও বেশি খটকা লাগে। তারপর যখন বিতান খুব সাধারণভাবেই উঠে দাঁড়ায়, ও হঠাৎ করে খুব আশ্চর্য হয়ে যায়। কোথায় যাচ্ছ তুমি? ব্রেন বেকারের সঙ্গে কথা বলতে। কি বলছো তুমি? তুমি কি আমার মতো ভুল করতে চাও? আমি তোমাকে কোনো মতেই ভুল করতে দেব না। আমি কোনো ভুল করছি না ডক্টর, আমি শুধু ওই শয়তানটার মুখোমুখি হতে চাইছি। মৃণাল এবার বিতানের হাতটা চেপে ধরে। তুমি কোথাও যাবে না। এমনিতেও আমরা একটা ভুল করে ফেলেছি। ভেবেছিলাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে ব্রেন বেকারের সত্যিটা জানলে কেউ না কেউ ওর বিরুদ্ধে কথা বলবে, কিন্তু না, সকলেই ওর পক্ষে। সাংবাদিক কেন ওকে ওই ধরনের প্রশ্ন করেছিল তাই নিয়ে সে কি তুমুল ঝামেলা। ওর বিরুদ্ধে এখন আর কোনো কথা চলবে না, এমনকি প্রমাণ থাকলেও না। ব্রেন বেকারের কথাই শেষ কথা। আমার হাত ছাড়ুন ডক্টর। বিতানের সারাটা শরীর রাগে কেঁপে ওঠে। অন্যের নাম নিয়ে খ্যাতি অর্জন করার খুব শখ না শয়তানটার? এবার বুঝতে পারবে ও কত বড় ভুল করেছে। প্লিজ 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 বিতান, তুমি শান্ত হয়ে আমার কথাটা শোনো। আমি সেকেন্ড টাইম বলছি ডক্টর, আপনি আমার হাত ছাড়ুন। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি জানো না ওই ব্রেন বেকারের কতটা ক্ষমতা? ক্ষমতা কখনোই বুদ্ধির সঙ্গে জিততে পারে না। আমি এসে গিয়েছি মানে ওর পতনের সময় শুরু হয়ে গিয়েছে। বুদ্ধি ক্ষমতার কাছে গোলাম। তুমি ওর কিছুই করতে পারবে না। লোক বল বা অর্থ বল কোনোটাই এখন তোমার নেই। কে বললো আমার লোক বল নেই? আমি সবার সামনে আসল সত্যিটা খুলে বের করে দেব। আমি বলবো আমার আবিষ্কৃত জিনিসের যদি একটা কিছু ব্রেন বেকার বানিয়ে দেখাতে পারে, আমি ওর সামনে দাসত্ব স্বীকার করতেও রাজি আছি। তখন সবাই বুঝতে পারবে আসল ফ্রড কে। তুমি ব্রেন বেকারকে চেনো না তাই এসব বলছো। ওর 1 মিনিটও সময় লাগবে না সকলের সামনে তোমাকে পাগল প্রমাণ করতে। আজ থেকে বহু বছর আগেই পৃথিবীর মানুষ তোমাকে ভুলে গিয়েছে। এখন সবাই ব্রেন বেকারকে চেনে, ওকে সারা পৃথিবীর লোক শ্রদ্ধা করে। তুমি এখন কোনোভাবেই ওর কাছে জিততে পারবে না। তাহলে আপনি বলতে চাইছেন আমি চুপ করে বসে থাকবো? আপনার পরিবারের কেউ তো আপনার জন্য পথ চেয়ে বসে ছিল না, তাই আপনি এই কথা বলছেন। আমাকে না পেয়ে আমার বাড়ির লোকের অবস্থা। আমি বুঝতে পারছি বিতান তোমার মনের মধ্যে এখন কি চলছে, তবুও তোমাকে... বিতান নিজের চোখের পাতা ঘন ঘন ফেলতে থাকে। ভিতরে উদ্বেলিত অনিয়ন্ত্রিত জলোচ্ছ্বাসকেও নিয়ন্ত্রণ করতে পারে না। ওর গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। হাত দিয়ে এলোমেলোভাবে ও মুখটা কোনো মতে মুছে নেয়, আর কণ্ঠস্বরটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। জানেন তো ডক্টর,
আমি সব দিনই একটু আলাদা ধরনের মানুষ ছিলাম। মা বলতো আমার এই কাজই নাকি আমার আর আমার পরিবারের মধ্যে প্রাচীর তুলে দিয়েছে। আমি যেন পরিবারকে ভুলে সম্পূর্ণ কাজটাকে নিয়েই থাকি। আমার ভাই বোন আমাকে বলতো, আয়না ভর্তা আমাদের সঙ্গে একটু খেলবি, কিন্তু আমি কখনো ওদের আবদার রাখিনি। মনের একান্ত গোপনে প্রভাবমান কষ্ট ওর কণ্ঠস্বরকে স্বাভাবিক থাকতে দিচ্ছে না। বিতান অতি কষ্টে ঠোক গেলে নিজেকে শান্ত রাখে। দুটো ভালোবাসার মানুষ একান্তই নিজের মতো করে একটু সময় কাটাতে চায়। আমি কখনো মৌকে সময় দিইনি। মৌ আমার জন্য অপেক্ষা করছিল। আবার একটু থামে বিতান। আপনি জানেন, ও আমার হবু সন্তানের মা হওয়া সত্ত্বেও শুধুমাত্র আমার কাজের অসুবিধে হবে বলে সেই সত্যিটা আমাকে জানায়নি। কেউ কাউকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এই ধরনের কথা লুকিয়ে রাখতে পারে? বিতান ওর কাঁপতে থাকা ঠোঁট দুটোকে দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরে। মৃণাল আর লিওনও এই মুহূর্তে কিছুই বলতে পারে না। ওরা নির্বাক দর্শকের মতো থাকতে চাইছে না, চোখ সরিয়ে নিতে চাইছে, কিন্তু বিতানের করুণ দৃষ্টি সেটা করতেও দিচ্ছে না। ওই দিনই আমি আমার পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছিলাম। যে মানুষগুলোর জন্য আমি কাজকে এতটা ভালোবাসতে শিখলাম, সেই মানুষগুলোকে কাজের থেকে একটু সময় বাঁচিয়ে নিজেকে দিতে পারি না। কিন্তু এটা বুঝতে যে আমার এত দেরি হয়ে গিয়েছে সেটা আমি বুঝতে পারি। চারপাশটা বেশ কিছুক্ষণ নিঃশব্দ হয়ে থাকে। মৃদু নিঃশ্বাসের শব্দও যেন এখন ভারী হয়ে উঠেছে। এই কাজই আমার থেকে আমার পরিবারকে ছিনিয়ে নিয়েছে না? আজ থেকে এই কাজকে আমি ঘৃণা করব। এতদিন ধরে আমি যা কিছু সৃষ্টি করেছিলাম সবকিছু আমি ধ্বংস করে দেব। আমার সৃষ্টির মধ্যে ওই ব্রেন বেকারও পড়ে। আমার ওষুধ ওকে অমর করেছে। আমি ওকে মৃত্যু দেব। এবার কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই বিতান দ্রুত ওই বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। মৃণাল এতক্ষণ নিজের মধ্যেই ছিল না। ও বিতানের দুঃখে নিজেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। হঠাৎই ও সম্বিত ফিরে পায়। প্রচণ্ড ভয়ে ও চিৎকার করে ওঠে, প্লিজ লিওন, যেভাবেই হোক বিতানকে আটকাও। ব্রেন বেকার যদি এখনই ওকে দেখে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি আমার সঙ্গে এমনটা কেন করলেন? ডক্টর মৃণাল অসুস্থ হওয়ার নাটক করে বিতানকে তখনকার মতো আটকে দিয়েছিলেন, কিন্তু এবার উনি বিতানের কাছে ধরা পড়ে গিয়েছেন। মৃণাল দৃঢ় অথচ মোলায়েম স্বরে ওকে বোঝানোর চেষ্টা করে। তোমার ভালোর জন্য করেছি বিতান, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই সময় আমাদের সাবধানে কাজ করতে হবে। আমরা মরবো না জানি, কিন্তু সামান্য একটু ভুল আমাদের মৃত্যুর থেকেও ভয়ঙ্কর সাজা দিতে পারে। যে পরিস্থিতির মধ্যে আমি এখন আছি তার থেকে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। প্রতিটা মা চায় তার শেষ সময় নিজের ছেলেকে দেখতে। আমার সেটা পাইনি। প্রতিটা মেয়ে তার সন্তান জন্ম দেওয়ার সময় স্বামীকে পাশে চায়, কিন্তু আমার স্ত্রী এই সব কিছু থেকে বঞ্চিত হয়েছে। এমনকি আমি এটাও জানি না আমার সন্তান আদৌ সুস্থভাবে এই পৃথিবীতে এসেছে কিনা। সব ওই ব্রেন বেকারের জন্য। ওকে আমি কিছুতেই ছাড়বো না। ছেড়ে দেওয়ার কথা আসছে কোথা থেকে? তবে যেটা করতে হবে সেটা শান্তভাবে করতে হবে। সবার আগে আমাদের জানতে হবে প্রফেসর জোনাল এখন কোথায় আছে। প্লিজ বিতান, তুমি এই সময় একটু মাথা ঠান্ডা রাখো। যেটা ঘটে গিয়েছে সেটা আমরা ঠিক করতে পারবো না, তবে যেটা ঘটতে চলেছে চাইলে সেটা আটকাতে পারি। খারাপ লাগলেও এটা আমাদের মেনে নিতে হবে। এতগুলো বছর পর তুমি তোমার মা বা ভাই বোনেদের ফিরে পাবে না, কিন্তু আমরা জানি প্রফেসর জোনাল এখনো আছেন। তবে কি অবস্থায় আছেন সেটা আমরা কেউ জানি না। বিতান এবার জোনালের উদ্দেশ্যে হালকা অভিযোগের স্বর আনে। প্রফেসর জোনাল জানতেন যে আমরা ওনার সাহায্য ছাড়া বাইরে বেরোতে পারবো না, তবুও উনি আমাদের ওই অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেলেন কি করে? আমারও এইটাই প্রশ্ন। প্রফেসর জোনাল এতটাই রেসপন্সিবল হতেই পারেন না। আর একটা কথা, এত বছর তুমি আদিম প্রস্তর যুগে আটকে ছিলে। যেহেতু তুমি টাইম মেশিনের ভিতরে টাইমটা সেট করনি, তাই তুমি নিজের থেকে ফিরে আসতে পারবে না। সেটার জন্য এখান থেকে টাইম মেশিনের সিস্টেমগুলোকে অপারেট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর পর সেটা করলো কে? ব্রেন বেকার?
ব্রেন বেকার আর ওর পোষা কুত্তাটা ওই দরজার পাসওয়ার্ড জানলে চুপ করে বসে থাকতো না? পাশ থেকে মন্তব্য করে লিওন। তখন ওরা টাইম মেশিনের সাহায্যে কি কি যে ভয়ঙ্কর কাজ করে বেড়াতো সেটা ভাবতেও আমার ভয় লাগছে। অতএব এটা স্পষ্টই বোঝা যাচ্ছে ওরা টাইম মেশিন পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি। এদিকে স্যার ভিতরে ছিলেন। তবে কি আঙ্কেল, কিন্তু সেটা কি করে সম্ভব? আঙ্কেল যদি বাইরে থাকতেন তাহলে কি আমরা অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে যেতেন না? ও এবার সন্দিগ্ধ দৃষ্টিতে পিতানের দিকে তাকায়, প্রশ্ন করে, আচ্ছা স্যার, আপনারা আমাদের না জানিয়ে হঠাৎ পাসওয়ার্ড চেঞ্জ করেছিলেন কেন? আমি কতবার লুকিয়ে ওই ইনস্টিটিউটে গিয়ে দরজা খুলতে চেয়েছিলাম, ভেবেছিলাম টাইম মেশিনের সাহায্যে আমি সেই সময় গিয়ে দেখবো আপনাদের সঙ্গে কি হয়েছে, কিন্তু দরজা খুলতে না পারায় সেটা আমি করতেই পারিনি। আপনাদের নতুন পাসপোর্ট দেই বা কি ছিল, আর কি এমন প্রয়োজন পড়েছিল যে আপনারা আমাদের না জানিয়ে হঠাৎ করেই পাসওয়ার্ড চেঞ্জ করেছিলেন? তার থেকে বড় প্রশ্ন হলো এত বছর দরজাটা খুললই বা কে? বিতান এই মুহূর্তে কোনো কথাই বলতে পারছে না। উত্তেজনায় ওর সারাটা শরীর কাঁপছে। এদিকে লিওনের কথা শুনে মৃণালের কপালেও একটা ভ্রুকুটি ফুটে ওঠে। বিটান ভিতরে ছিল, ব্রেন বেকার ওর লোকেরা কেউই দরজা খোলেনি। তার মানে এটা স্পষ্ট যে ওই দরজা প্রফেসর জোনাল খুলেছেন, কিন্তু উনি তাহলে এতগুলো বছর... মৃণালের পুরো কথা শেষ হওয়ার আগেই বিতান কাঁপা কাঁপা গলায় বলে বসে, ওই দরজা প্রফেসর জোনাল কোনোভাবেই খুলতে পারবেন না। ওটা আমার... কথাটা শেষ করতে পারে না বিতান, থেমে যায়। অতিরিক্ত উত্তেজনা ওর কণ্ঠে তীব্র চাপ সৃষ্টি করেছে, ফলে কোনো কথাই স্পষ্ট হচ্ছে না। মৃণাল আর লিওন একে অপরের দিকে তাকায়। কপালে ভাঁজের সঙ্গে সঙ্গেই ওদের দুজনের চোখেই ফুটে উঠেছে গভীর উদ্বেগ আর উত্তেজনা। দরজার পাসওয়ার্ড আমার ডিএনএর সংস্পর্শে করা, তার মানে... মৃণালের ভ্রুকুটি আগের থেকেও বেশি হয়ে যায়। প্রশ্ন করে ও, কি বলছো তুমি? তাহলে তুমি বের হলে কি করে? বিতান এবার মৃণালের হাতটা শক্ত করে চেপে ধরে। ডক্টর, আমার সন্তান ও আছে। তোমার সন্তান? কি বলছো তুমি? বিতানের কণ্ঠস্বর এবার দৃঢ় হয়ে ওঠে। আমার ডিএনএ শুধুমাত্র আমার সন্তানের মধ্যেই থাকবে, আর ওই দরজা খুলেছে মানে আমার সন্তানই পৃথিবীতে সুরক্ষিত আছে, ওর কিছু হয়নি। আমাকে ওর কাছে যেতে হবে। প্লিজ ডক্টর, আপনি আমাকে আমার সন্তানের কাছে নিয়ে চলুন। এই এতগুলো বছরে মৃণাল বা লিওনের মধ্যে কেউই বিতানের পরিবারের কোনো খোঁজ রাখেনি, তাই এই ব্যাপারটা বোধগম্য হতে ওদের একটু সময় লাগে। বোঝার পর এই পরিস্থিতিতেও ওদের ঠোঁট স্বাভাবিকের তুলনায় একটু চওড়া হয়ে যায়। সত্যি বলছো? ওই দরজা তোমার ডিএনএ ছাড়া খুলবে না? হ্যাঁ ডক্টর, আমার ডিএনএ ছাড়া ওই দরজা খোলা কোনোভাবেই সম্ভব নয়। আমি ভিতরে ছিলাম, তার মানে ওই দরজা আমার সন্তানই খুলেছে। শুধু খুলেছেই নয়, ও আমাদের টাইম মেশিন থেকে বের করেছে, নাহলে আমরা এখানে আসতেই পারতাম না। ওয়েট, আমরা বলতে আপনি আর কার কথা বলছেন? ব্যস্তভাবে জিজ্ঞাসা করে লিওন। আমি আর রাগিনী। মৃণালের উজ্জ্বল দৃষ্টি আবারও বিস্ময়ে ভরে যায়। রাগিনী? ওকে, নিখিলের ভাইজি। আপনার মনে নেই আপনি ওর চিকিৎসা করেছিলেন? ওর জন্যই তো। রাগিনীর প্রসঙ্গ এবার বিতানকে অন্য চিন্তায় ফেলে দেয়। এতক্ষণ নিজের শোকেও রাগিনীর কথা বেমালুম ভুলেই গিয়েছিল। এইবার ও রাগিনীর কথা মনে পড়তেই প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে। রাগিনী এখন কোথায়? ও তো আমার সঙ্গে বেরিয়েছিল। ওর কাছে এখন সবকিছু অচেনা। নিজের দু হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে বিতান। কিভাবে ওই মেয়েটা এই সব মেনে নেবে? লিওন আর মৃণাল হতভম্বের মতো ওর দিকে চেয়ে আছে। ওরা বুঝতেই পারছে না রাগিনী কি করে বিতানের সঙ্গে টাইম মেশিনে গেল। কি বলছো কি তুমি? রাগিনী কি করে তোমার সঙ্গে? মানে ও তো টাইম মেশিনের সঙ্গে কোনোভাবে রিলেটেড নয়। অস্থিরভাবে এবার উঠেই দাঁড়ায় বিতান। পরে আপনাদের সব বলবো, তার আগে আমাকে জানতে হবে রাগিনী ওর বাড়িতে পৌঁছেছে কিনা। আচ্ছা, নিখিলের কি খবর? ও ঠিক আছে তো? নিখিলের নামটা শুনেই লিওনের হাতটা মুঠো হয়ে যায়। বিতান আবারও প্রশ্ন করে, কি হলো বলুন, নিখিল এখন কোথায়? ও নাম আপনি নেবেন না স্যার, ও একটা শয়তান। টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে। নিখিল এখন ব্রেন বেকারের বাফাদার কুত্তা। কি বলছো তুমি? বিতান অবিশ্বাস্য দৃষ্টিতে লিওনের দিকে চেয়ে থাকে, যদিও উত্তরটা এরপর মৃণালই দেয়। লিওন ঠিক কথা বলছে।
নিখিল এখন আর সেই আগের নিখিল নেই। মানুষ খুন করতে ওর একটুও হাত কাঁপে না। আমি নিজের চোখে দেখেছি ও ব্রেন বেকারের সঙ্গে হাত মিলিয়ে কিভাবে লিওনকে কিডন্যাপ করতে চেয়েছিল। আপনারা নিখিলের সম্পর্কে কি সব বলছেন? ও একটু ভুলভাল কথা বলে ঠিকই, কিন্তু ও এমন নয়। আপনাদের কোথাও ভুল হচ্ছে। জানি তুমি এটাই বলবে, তবে তোমাকে একটা কথা বলি, তুমি জানো আমার উপর যে অত্যাচার হয়েছে তার বেশিরভাগটাই ওই নিখিল করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। মৃণাল এবার ঠোঁটটা বাঁকিয়ে ব্যঙ্গাত্মকভাবে একটু হাসে। বিশ্বাস? নিখিলকে দেখার পর আমার বিশ্বাস শব্দের প্রতি ঘৃণা ধরে গিয়েছে। ঠিক আছে, তোমাকে আমাদের মুখের কথা বিশ্বাস করতে হবে না। এগুলো দেখো। মৃণাল নিজের ফোন খুলে নিখিলের বিরুদ্ধে কতগুলো প্রমাণ বিতানকে দেখায়। নিখিলের এই নৃশংস রূপ দেখে বিতান চোখের পলকও ফেলতে ভুলে যায়। এটা নিখিল? এতগুলো মানুষকে এইভাবে গুলি করে মারলো? ওটা তো অনেক কম। নিখিল হলো ব্রেন বেকারের ডান হাত। ব্রেন বেকার সমস্ত নোংরা কাজ নিখিলকে দিয়েই পরিচালনা করায়। তুমি ফিরে এসেছো জানতে পারলে নিখিলই সবার প্রথম তোমার উপর অ্যাটাক করবে। হঠাৎই মৃণালের মাথায় হাত পড়ে যায়। ও মাই গড, বিতান, আমাদের খুব বড় বিপদ। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে লিওন, কেন, কি হয়েছে? রাগিনী নিখিলের কাছে। আমাদের এতদিনের প্ল্যান এক নিমেষে ভাবে শেষ হয়ে গেল। ব্রেন বেকার সবটা জেনে গিয়েছে। মৃণাল ধপ করে সোফার উপর বসে পড়ে। লিওনের কপালেও একটা গভীর ভাঁজ। ও যেন মনে মনে কিছু একটা হিসেব কষছে। 1 মিনিট ডক্টর, আমরা তো 2 দিন আগে স্যারকে পেয়েছিলাম। ওই সময় যদি রাগিনী নিখিলের কাছে যায় তাহলে কি ও চুপ করে থাকতো? তাছাড়া কালকেই নিউজে দেখলাম ব্রেন বেকার এখন দেশের বাইরে। ওর ছায়ার সঙ্গে নিখিলের কি ওর সঙ্গে থাকাটা স্বাভাবিক নয়? মৃণাল লিওনের দিকে তাকায়। লিওনের উজ্জ্বল স্বচ্ছ দৃষ্টি দেখে ও যেন একটু ভরসা পায়। ও প্রশ্ন করে, তার মানে বলতে চাইছো রাগিনী এখন ওদের কাছে পৌঁছয়নি? আমার তো তাই মনে হচ্ছে। তাহলে যেভাবেই হোক ওদের আগে রাগিনীকে আমাদের কাছে পৌঁছে দিতে হবে। স্থির দৃষ্টিতে বিতান ওদের কথাগুলো শুনে যায়। এখন যেন ওর শুধু শোনারই সময়। বুঝতেই তো পারছে না আরো কত কি যে বিস্ময়কর ঘটনার সম্মুখীন ওকে হতে হবে, সেটা ভাবলেই ওর মাথাটা ধরে আসছে। রাগিনী যে ওর বাড়িতে যেতে পারেনি সেটা আমরা নিশ্চিত। তাহলে ওকে পাবোটা কোথায়? ব্যাপারটা চিন্তা করেই মৃণাল এবং লিওন গভীর চিন্তায় ডুবে যায়। এই দুদিন কোথায় কোথায় যে কাটিয়েছে। বিতানের কল্পনায় রাগিনীর মুখটা হঠাৎ করে শুকনো মনে হয়। তাতে বিতানের বুকটা হু হু করে ওঠে। ও আর কখন ওর বাবা মাকে দেখতে পাবে না। কি করে মেয়েটাই সবকিছু সহ্য করবে? পরিস্থিতি সবাইকে সবকিছু শিখিয়ে দেয়। ও ধীরে ধীরে সব মানিয়ে নেবে। তার আগে ওকে আমাদের খুঁজে পেতে হবে। মৃদু এবং শান্ত স্বরে মৃণাল বিতানকে বোঝানোর চেষ্টা করে। ও খুব ছোট ডক্টর, ওর পক্ষে এত কিছু সহ্য করা সম্ভব নয়। সব 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 আমার জন্য হয়েছে। এইভাবে নিজেকে দোষারোপ করো না বিতান। তুমি তো ইচ্ছে করে। আপনি জানেন না ডক্টর, রাগিনী কি পরিমাণ ওর পরিবারকে ভালোবাসে। 75 বছর আমি ওর সঙ্গে থেকেছি। প্রথম ওকে আমি খুব বকতাম, ওকে সারাক্ষণ দোষারোপ করতাম, কিন্তু যত সময় বয়ে যাচ্ছিল তত ওর চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না। ও আমাকে ভয় পেয়ে এড়িয়ে চলতো। ভাবতো আমার কাছে আসলেই বুঝি ওকে আমি দোষারোপ করবো, বকা দেবো। যতটা সম্ভব আমাকে লুকিয়ে চোখের জল ফেলতো। আমি আড়ালে ওর সেই বুক ফাটা কান্না শুনেছি। ওর কান্না আমাকে অস্থির করে তুলতো। তবুও কোথায় যেন মনে হতো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন যে আর কোনোভাবেই। বিতানের চোখগুলো টলমলো করে ওঠে। চোখের জল যাতে কেউ দেখতে না পায় সেই জন্যই বোধহয় মুখটা নামিয়ে নেয় বিতান। প্লিজ তুমি একটু শান্ত হও। এইভাবে নিজেকে দোষারোপ করো না। এতে তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার ডক্টর, সব দোষ আমার। কেন ওকে আমি আদিম প্রস্তর যুগে নিয়ে গিয়েছিলাম? যদি না নিয়ে যেতাম তাহলে ও এইভাবে ওর পরিবারকে হারাতো না। আমার জন্য মেয়েটা নিঃশেষ হয়ে গিয়েছে। ওকে আমি শেষ করে দিয়েছি। এখন কি নিয়ে বাঁচবে? তুমি শুধু ওরই কথা বলছো, নিজের কথাটা একবারও ভাবছো না। এবার নিজের হাতটা দিয়ে মৃণাল বিতানের মুখটা তোলে। জানি তুমি নিজের থেকে অন্যের কথা বেশি ভাবো। যেটা হয়ে গিয়েছে সেটা আমরা ঠিক করতে পারবো না। প্লিজ তুমি নিজেকে একটু শক্ত করো। এখন আমাদের রাগিনীকে খুঁজে বের করতে হবে। ও যদি নিখিলের কাছে চলে যায় তাহলে আমাদের সর্বনাশ তো হবেই, সেই সঙ্গে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নিখিল ওর কাকা, ওর কাছে রাগিনী ভালো থাকবে। তুমি ব্যাপারটাকে যতটা সহজ ভাবছো সেটা হলে কখনোই আমাদের কাউকে চিন্তা করতে হতো না। কিন্তু এই নিখিল আমাদের সেই নিখিল নয়। এই নিখিলের পক্ষে সবই সম্ভব।
নিখিল ওর ভাইঝিকে ভীষণ ভালোবাসে। ও আমাদের সর্বনাশ চাইলেও রাগিনীর কোনো ক্ষতি করতে পারবে না। টাকার জন্য কিছু মানুষ নিজের মেয়েকেও বিক্রি করে দেয়, সেখানে রাগিনী ওর ভাইঝি। নিখিলের মতো শয়তানের পক্ষে রাগিনীকে ব্রেন বেকারের হাতে তুলে দিতে একটুও বিবেকে বাঁধবে না। না, এরকম কিচ্ছু হবে না। বিতানের ঠোঁটটা কেঁপে ওঠে। তুমি নিখিলের আসল রূপটা সামনে থেকে দেখোনি তাই এমন বলছো। নিখিল সম্পূর্ণ বদলে গিয়েছে, ওর পক্ষে এখন সবই সম্ভব। রাগিনীর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ ডক্টর, যেভাবেই হোক রাগিনীকে ওদের হাত থেকে বাঁচান। প্রচণ্ড অস্থির হয়ে ওঠে বিতান। মৃণাল বিতানের পিঠে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করে। আমরা দেখছি, কিন্তু রাগিনীকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি এই বাড়ি ছেড়ে কোথাও বেরোবে না। বাড়ির বাইরে বেরোবো না মানে? এই বাড়িটা এখনো পর্যন্ত সেফ। আমরা রাগিনীকে খুঁজে এখানে নিয়ে আসবো। কিন্তু আপনারা রাগিনীকে কোথায় পাবেন? ওর কাছে এখন সবই অচেনা, ও কোথায় আছে, কেমন আছে। তুমি এখন চিন্তা করো না, ওকে আমরা যেভাবেই হোক খুঁজে বের করব। পুলিশে আমার একজন চেনা জানা লোক আছে। মৃণাল এবার লিওনের দিকে তাকায়। লিওন, তুমি ব্রেন বেকার রিসার্চ ইনস্টিটিউটটা ভালো করে নজরে রাখো। যদি কোনোভাবে রাগিনীকে ওখানে দেখতে পাও আমাকে কল করবে, আমিও আপনাদের সঙ্গে যাব। প্লিজ বিতান, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ব্রেন বেকার আমাদেরকে চেনে না, কিন্তু তোমার মুখ দেখা মাত্র চিনে ফেলবে। আমি এইভাবে চুপ করে বসে থাকতে পারবো না। প্লিজ আপনারা আমাকেও সঙ্গে নিয়ে চলুন। মৃণাল কয়েক সেকেন্ড বিতানের দিকে চেয়ে থাকে। রাগিনীর জন্য ওই দুই চোখে যে গভীর দুশ্চিন্তা রয়েছে সেটা বুঝতে ওর অসুবিধা হয় না। তুমি আমাদের বিশ্বাস করো তো? সেটা আপনি জানেন না। তবে আজকের দিনটা আমাদেরকে দাও, যেভাবেই হোক আমরা রাগিনীকে খুঁজে নিয়ে তোমার কাছে আসছি। কিন্তু প্লিজ। বিতান এবার একটু থেমে যায়, তারপর আবার একই কথা পুনরাবৃত্তি করতে থাকে। রাগিনী কি করে এইসব, ও খুব ছোট, কিভাবে সব সহ্য করবে, ওর পরিবার ছাড়া কিভাবে থাকবে, মানে বললাম তো পরিস্থিতি সবাইকে সবকিছু শিখিয়ে দেয়। রাগিনীও ঠিক। আচ্ছা 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 আচ্ছা, রাগিনীর ভাই এখন কোথায় আছে? ও কি নিখিলের কাছে আছে? এইবার বিতানের কথা শুনে মৃণাল আর লিওন দুজনেই থমকে যায়। ওদের তো এতদিন রবিনের কথা মনেই ছিল না। ওরা একসঙ্গে চিৎকার করে ওঠে, রবিন! রাগিনী ওর ভাইকে খুব ভালোবাসে। মা বাবাকে পাবে কিনা জানি না, কিন্তু ওর ভাইকে যদি ও এখন কাছে পায় তাহলে কিছুটা হলে ওকে সামলানো যেত। প্লিজ প্লিজ বলুন না, রবিন কোথায়? এইবার মৃণালের গলায় আফসোস আর অনুশোচনার সুর ধরা পড়ে। রবিনের কথাটা আমাদের মনেই ছিল না। ও যে সঞ্জীবনী চকলেট খেয়েছিল সেই বিষয়টাই আমরা ভুলে গিয়েছিলাম। তার মানে তো রবিনও বেঁচে আছে, কিন্তু কোথায় সেটা আমরা জানি না। তবে এটুকু জানিও নিখিলের কাছে নেই। ইস, ছেলেটাকে এইভাবে আমরা ভুলে গেলাম কি করে? ও তো আবার একটু। ওরা তিনজনেই প্রচন্ড উদ্বিগ্নভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকে। রাগিনী ব্রেন বেকার রিসার্চ ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে নামটা মনে মনে কয়েকবার উচ্চারণ করে নেয়। রাতের অস্পষ্ট দৃশ্যগুলো দিনের আলোতে এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে। গেটের সামনে দুজন পাহারাদার দাঁড়িয়ে আছে। রাগিনী ভিতরে ঢুকতে চাইলে একজন ওর পথ আটকে দাঁড়ায়। তাপস নামের ওই পাহারাদারটি রাগিনীর মুখের দিকে তাকায়। আইকার দেখে তারপরেই ওর চক্ষু স্থির হয়ে যায়। ওই দিন ভিডিও ফুটেজে ও তো এই মেয়েটারই ছবি দেখেছিল। ভূত ভূত! অজ্ঞান হয়ে তাপস মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওখানে ভিড়ও জমে যায়। রাগিনী সুযোগ বুঝে ভিতরে ঢুকে পড়ে। একটা জায়গায় দাঁড়িয়ে থেকে চারদিকটা চোখ বুলিয়ে বড় বড় বিল্ডিংগুলো ও দেখতে থাকে। আগের সঙ্গে বিশেষ মিল না থাকায় বুঝতে পারে না যে কোন বিল্ডিংয়ে গেলে ও বিতানের দেখা পাবে। আপনি কি কাউকে খুঁজছেন? পাশ থেকে একটি ছেলে ওকে প্রশ্ন করে। কি হলো দিদি ভাই? বিতান সেন। তারপরেও থেমে যায়। বিতান সেনের নাম বলে যে কোনো কাজ হবে না সেটা রাগিনী বেশ বুঝতে পারছে। আচ্ছা, বলছি এই ইনস্টিটিউশনের ডিনের কেবিনটা কোন দিকে আমাকে একটু বলতে পারবেন? সোজা গিয়ে ডান দিকে চলে যান। রাগিনী সামনের দিকে এগিয়ে গেলে ছেলেটি নিজের বুকে হাত দিয়ে ওঠে। ও, একে দেখে আমার হার্ট বিট এত জোরে ছুটছে কেন? বেটা বেটা সংলাপ মনকে লাগাম দে। ওই লাভ এট ফার্স্ট সাইট আমি বিশ্বাস নই। রাগিনী হঠাৎই পিছনে ফিরে আসে। ইয়ে, বলুন বলুন। হেল্প করার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে,
আমার নাম রাগিনী। তারপরই রাগিনী ওর হাতটা ছেলেটার দিকে বাড়িয়ে দেয়। রাগিনীর বাড়ানোর হাতের সঙ্গে ওই ছেলেটিও হাত মেলায়। সংলাপ, আমার নাম সংলাপ চ্যাটার্জি। রাগিনী স্পর্শ পেয়ে সংলাপের হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে যায়। ও মনে মনে পিড় পিড় করে ওঠে। ব্যাটা সংলাপ, লাভ এট ফার্স্ট সাইটকে ইগনোর করার ক্ষমতা আজ পর্যন্ত কারোর হয়নি, আর তুই তো এখন বাচ্চা। এবার তোকে সাঁতার শিখতেই হবে, না হলে প্রেম সাগরে তোর মৃত্যু নিশ্চিত। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।